আসসালামু আলাইকুম। আমার প্রাণের এফআরসি 2026 ব্যাচ, আশা করি ভালো আছো। খেলা শুরু করতে হবে, একটা জটিল খেলা। সেটা হচ্ছে বল। এই অধ্যায়টাকে নিজের আয়ত্তে আনতে হবে আজকে। আজকে যেটা করব আমি সেটা হচ্ছে এমসিকিউ সলভ দিব, এবং পুরা টপিকের কোনো কিছু বাদ থাকবে না আশা করি। কোনো কিছুই বাদ থাকবে না। এবং আরেকটা ক্লাসের মাধ্যমে এটার সিকিউ শেষ করব, বলের সিকিউ শেষ করব। আজকে আমার মূল টার্গেট হচ্ছে এমসিকিউ সলভ দেওয়া, এবং এমন এমসিকিউ সলভ দিব যেন অন্তত পক্ষে 4টা এমসিকিউ কমন থাকে। 4টা এমসিকিউ কমন থাকবে, 4টা এমসিকিউ এটা বোর্ড পরীক্ষায় কমন থাকবে। 4 এমসিকিউ কমন থাকবে। এই যে এমসিকিউ গুলো আমি চুজ করেছি, এই প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে একেবারে বোর্ডের বোর্ডের এমসিকিউ। ক্লিয়ার একটা ভিশন দিয়ে তোমাদেরকে আমি আজকে পড়াইতে চাই, এবং ভালো মতো পড়াইতে চাই। তোমরা একটু যুক্ত হও, সবাই একটু যুক্ত হও। সবাইকে একটু নিয়ে নিই, তারপরে আমি একটু স্টার্ট করতেছি। পারফেক্ট। আমি একটু দেখতে চাই সবাইকে সহ, সবাই আসুক আজকে এফআরসির ক্লাসটাতে। কারণ কিছুক্ষণ আগে আমি তোমাদের ক্লাস শেষ করছি, এবং আজকে তোমাদেরকে নিয়ে আমি আবার বলও শুরু করলাম। কারণ কি, এখন তোমরা যদি সবাই সিনসিয়ারলি লেখাপড়াটাকে না আগাও, তাহলে সিলেবাসটা শেষ করাটা ডিফিকাল্ট হবে। সিলেবাস শেষ করা ডিফিকাল্ট হবে। আমি একটু অপেক্ষা করতেছি, দাঁড়াও, সবাই একটু আসুক। একটু এভরিওয়ান মেনশন দিয়ে দাও সবাইকে। এবং আজকে এমসিকিউটা হচ্ছে বলের এমসিকিউ। ইটস ট্রামেন্ডাস একটা জিনিস বলের এমসিকিউ সলভ করব। আর আমি যদিও বায়োলজি পড়াই, কিন্তু এই সাবজেক্টটাকে আমি আমার মনে থেকে ভালোবাসি, এবং এটাকে পড়ানোর সময় চিন্তা করি যে আসলে এটা কিভাবে পড়ালে একটা স্টুডেন্টের জন্য ইজি হয়। তোমরাও জানো যে ফিজিক্সটাকে আমি যখন পড়াই, তখন আমার চেষ্টা থাকে যে স্টুডেন্টকে এটাকে ইজি ফিল করাইতে। এখন ইজি ফিল করার ক্ষেত্রে আমি দেখছি যে বইয়ের মধ্যে এবং বোর্ডে যে এমসিকিউগুলো আসে, এটা করার ক্ষেত্রে তোমরা যে ডিফিকাল্টিসটা ফেস করো, সেটা হচ্ছে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। এই যে একটা খেলা আছে এখানে, এটা তোমাদেরকে খুব যন্ত্রণা দেয়, এটা আমি বুঝছি। কারণ হলো, এই পুরা জিনিসটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্কের সাথে রিলেটেড। এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্কের সাথে রিলেটেড। তো এই যে ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্ট আমি যে আজকে পড়াবো, শুধু এইটাই না। আমি ওই দিন বলছি না 50% কনসেপ্ট, এখানে আরো কিছু বাদ আছে, যেটা তোমাদেরকে আমি পড়াবো আজকে ইনশাল্লাহ। সবাই একটু আসো, শান্তি মতো আসো, যুক্ত হও আমার সাথে। আমি আহ, উম, আসুক, যুক্ত হোক সবাই, সবাই একটু যুক্ত হোক, আসুক। ফাইন, পারফেক্ট। দাঁড়াও, একটু সবাইকে নিয়ে নিই, মাত্র এখনো সবাই আসে নাই। আমি একটা, এই শাহেদ একটা ঈদে তো বুসরা আসছিস। অগ্নিদ্র আমি ভালো আছি। মেহরাব, রুদ্র যদি রুটিন করে দেয় আমাকে একটু দিস তো, দেখি কি রুটিন করছে। শিবলি সাদিক আইডি থেকে, ক্যালকুলেটর নিয়ে কোনো টেনশনই নেই। 991 CW, এটা অবশ্যই বোর্ডে সলভ হবে, অবশ্যই বোর্ডে এটা অ্যাকসেপ্টেড হবে, এটা না অ্যাকসেপ্ট করার কিছু নাই। আমার এভরিওয়ান মেনশন মানে দিনে একবারই দেওয়া যায়। সো এখন পর্যন্ত যা আছে, আজকে আমাদের স্কুলে ফাইনাল ফেস্ট গেছে সাবিনা ইয়াসমিন, আচ্ছা আছিস, থ্যাংক ইউ। আমার কথা হইলো, আমি আজকে যে সলভ করব বা আমি যে আজকে তোমাদেরকে পড়াবো, আমার প্ল্যানিং তো আছে। তা আমি এমন এমন এমসিকিউ নিছি আজকে, বলের এমসিকিউ এমন নিছি, যেই এমসিকিউ এটা আমি আমি আজকে তোমাদেরকে আগে কয়েকটা জিনিস পড়াই নিব। আমার কাছে ফিল হচ্ছে এটা শেষ করা দরকার, এই জিনিসটা দরকার। আর এই চ্যাপ্টারের ক্ষেত্রে এফ
ইজ ইকুয়াল এম এ পড়তে পড়তে তোমরা এই পর্যন্ত আসছো। আরেকটা জিনিস দরকার তোমাদের, সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন এইটা বোঝা লাগবে। এই ভরবেগের পরিবর্তনটা হইল বল ইনটু সময়, এবং এইটা হলো বলের ঘাত। শব্দটা হচ্ছে ঘাত। ঘাত মানে হচ্ছে পাওয়ার। তো বলের ঘাত মানে হচ্ছে বলের ক্ষমতা বা বলের পাওয়ার অ্যাকচুয়ালি। সো বল ইনটু সময়, প্রয়োগকৃত সময়, যতটুক সময় সে কাজ করছে। কারণ ফিজিক্সের প্রত্যেকটা জিনিস আসলে খুবই ক্রিটিক্যাল, কতটুকু এখানে শব্দ চয়নটা ইম্পর্টেন্ট। সো বলের ঘাত মানে কতটুকু সময় জুড়ে ও কাজ করছে। সো এটা হচ্ছে এফ ইন্টু টি। এটাকে একটু বোঝা লাগবে, এটাকে বোঝা লাগবে। আচ্ছা, ভরবেগের সংরক্ষণের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ। খুব খেয়াল, খুব খেয়াল। ভরবেগের সংরক্ষণ এটা বুঝতে গেলে যে এটা আসলে দুইটা বস্তুর সংঘর্ষের ফলে হবে। দুইটা বস্তু, হ্যাঁ, আস্তে আস্তে আসো সবাই। সেটা হচ্ছে M1U1 তো আমরা জানি, M2U2 আমরা জানি। সুতরাং এটা হবে M1V1, মিলিত না হইলে তো হইল M1V1 প্লাস M2V2। এই যে পুরা কনসেপ্ট, আমি কেন জানি মনে হয় যে তোমরা এগুলা পারো, কিন্তু কিছু প্রশ্ন আসে, এটা এখান থেকে এই প্রশ্নটা করে। তোমাদের মধ্যে কে যেন একটা ছবি আমাকে দিছিলা যে স্যার এটা তো বুঝি না। এই যে বোঝো না, যে তোমারে বোঝানোর জন্য আমি এখন সর্বোচ্চ চেষ্টাটা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, যার ভরবেগ অসমান ভরের একই বেগে গতিশীল গাড়ির মধ্যে সংঘর্ষ হইলে, এই যে একটা প্রশ্ন করছে সায়ান। এখন এটা হলো যার ভরবেগটা বেশি থাকবে, ভরবেগটা বেশি থাকবে। এখন সেই ক্ষেত্রে একই গাড়ি, এই যে কোনটা সংঘর্ষ হবে, এটা আমি একটা ম্যাথ করেছি সায়ান। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022 একটা ম্যাথ আছে, বরিশাল বোর্ড 2022। এবং ওই ম্যাথটা কোন ট্রাক বেশি ক্ষতিগ্রস্ত হবে এটার উপর আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটা আমি তোদেরকে দিয়ে দিব না ক্লাসে, অথবা তোরাও পাইতে পারিস। ভরবেগের সংরক্ষণ, যেমন আমি একটু দেখি, আমি জানি না, এটা এখানে তো বাংলা লেখা যায় না। ভরবেগের সংরক্ষণ, হ্যাঁ, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ অফ মোমেন্টাম, মোমেন্টাম। আচ্ছা, দেখি কি আসে, একটা নিজের নাম নিজে লিখি, একটু কেমন জানি লাগে। ল অফ কনজারভেশন, এটাও আমার, এইটাও আমার, এইটাও আমার। আচ্ছা, একটা টাইপের একটা ছবি তুলছিলাম। আরে বরিশাল বোর্ড 2022। আচ্ছা, এটা আমি বাংলায় টাইপ করতে হবে, এটা ইংলিশে হবে না। বোর্ড 2022, একটু দেখি কি আসে। একবার জীবনে স্যুটটাই পরে এমন একটা ভিডিও করছিলাম, এই জন্য ইন্টারনেট এটা নিতে পারতেছে না, এই জন্য ইন্টারনেট আসতেছে না কোন জায়গায় জানি। এই যে দেখ, জীবনে হঠাৎ করে 2 বছর আগে বরিশাল বোর্ড 2022। এক সময় আমি এত স্মার্ট ছিলাম, আমি তখন হচ্ছে ওই যে গাড়ি, সরি, টাই পরে পড়াইছে, বাপরে বাপ। এখন আমার এই শার্ট কই আছে এটাও আমি জানি না। আর এই স্যুট, হ্যাঁ স্যুট আছে, এই স্যুট আছে। এখন এই যে কোন গাড়িটা, এই যে দেখ সায়ান, দেখ কই যেন, তুই তো আমার খালি সারাদিন প্রশ্ন করস। এই যে গাড়ি, হ্যাঁ, আগের দিনে লেখাগুলো একটু অন্যরকম ছিল। ওই যে দেখো গাড়ির সংঘর্ষ আগে বুঝাইছি যে ধুম করে গাড়িটা লাগছে। তো আগে এই সব করতাম। তো এই যে এখানে কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এইটাই ছিল সেই প্রশ্ন। এটা একটু দেখিস তাহলে কে ক্ষতিগ্রস্ত বেশি হবে, এটার মানে ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আচ্ছা, আরে আগে আগে আগে, আরে কি সুন্দর দিন কাটাইতাম আগে। এবার আসি। ওকে, কইরে কইরে, হ্যাঁ আসছিস সবাই, এখনো সবাই আসিস নাই। স্যার একটা ছোট্ট অনুরোধ করছি, এফআরসি করছি রিটেন এক্সাম নেওয়া হয়। এই রিটেন এক্সাম নিয়ে তো নিতে পারবো না রে, রিটেন এক্সাম নিতে পারবো না এখন।
স্যার ফিজিক্সের চ্যাপ্টার 10 এর আপনার এসএসসি আচ্ছা দিব দিব আবির হোসেন আশিক। আর আর এই মুহূর্তে কি আনুভূমিক ম্যাথ, অনুভূমিক ম্যাথ, অনুভূমিক নেই, এখন আমি আনত তলে চলে যাব, এখন আমি আনত তলে চলে যাব। আরেকটা বলে স্যার আপনি আগে হ্যান্ডসাম ছিলেন, এই আমি কি এখন হ্যান্ডসাম নাই? কি বোকা না কি রে, আগে তো হ্যান্ডসাম ছিলাম, এখন আমি হ্যান্ড মেনি আছি, আজব ব্যাপার। শুরু করি, বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, স্যার আপনি এরপরে যা করবেন এগুলো আমরা জানি। যেমন স্যার এই যে একটা প্রশ্ন, এটা দিয়ে যে আপনি স্যার শুরু করলেন কেন স্যার? কারণ তোরা বলবা স্যার এগুলা তো একদম পানি পানি, আমিও জানি পানি পানি, কিন্তু বোর্ড সলভ করতে গেলে এদেরকে ছাড়া সম্ভব না। এবং দেখবা এরকম প্রশ্নই আসছে। আজকে আমি তোমাদের অনেক ভালো করে পড়াবো ইনশাল্লাহ। যেটা যশোর বোর্ড 19-এ আসছে সেইটাই বরিশাল বোর্ড 20-এ আসছে। তো নিউটনের গতির প্রথম সূত্র থেকে কি ধারণা পাওয়া যায়, এটা বলার সাথে সাথে পৃথিবীর সবাই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা দ্বারা কোনো সমস্যা নাই। যদি এই প্রশ্ন করি, দেখো 2015, 16, 16, 19, 23 আসতেই আছে, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়, এইটা পৃথিবীর সবাই পারবে। আমি তো তোমাদেরকে নিয়ে নেই, তারপর শুরু করব। থ্যাংক ইউ। পরেরটা আসো, চলন্ত বাস ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ গাড়ি সামনের দিকে চলমান। তাহলে অবশ্যই গাড়ি যখন ব্রেক করছে, গাড়ির সাথে থাকা বডির পার্টটাও স্থির হইতে পারছে, কিন্তু সামনের পার্টটা তো চলতে চাইছে। তাহলে এটা হবে অবশ্যই গতি জড়তার জন্য। কাহিনী হচ্ছে স্যার আমার সামনে তো সোজা লাগে, আপনি যখন করান তখন তো সোজা লাগে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারি না। এইটাই নার্ভাসনেস, আর এইটাই হচ্ছে এক্সাম হল। এবং এই কারণে স্টুডেন্টরা নিজেরা নিজেদেরকে তৈরি করতে হবে। এইটাই ব্যাপারটা এক্সাম হলের। বলের সংজ্ঞা পাওয়া যায়, দেখো এইটাও একটা প্রশ্ন, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে, এইটাও একটা প্রশ্ন। বলো, এটা তোমরা যারা ইজি মনে করতেছো বলো, বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? স্যার আজকে কোনো নোটিফিকেশন আসেনি, জিহাদ ইসলাম। নোটিফিকেশনের অপেক্ষা করবি না, চলে আসবি ক্লাসে, চলে আসবি ক্লাসে, চলে আসবি। প্রথম সূত্র, প্রথম গতিসূত্র, হ্যাঁ, এটা বলের সংজ্ঞা পাওয়া যায়, কিন্তু অনেকেই দ্বিতীয় গতিসূত্র দিয়ে ফেলবে। দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় না, পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? দ্বিতীয় গতিসূত্রটা হচ্ছে বস্তুর, আমি যদি দ্বিতীয়টা বলি, আজকে অনেক পড়াবো, ইচ্ছা আছে আমার। দ্বিতীয় গতিসূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। লাইন হচ্ছে এটা। তো এই যে বল সম্পর্কে আমি জানলাম, এটা আমি জানছি প্রথম সূত্র থেকে। সুতরাং পরীক্ষার হলে দেখা যাবে সহজ জিনিস তুমি যাকে বলছো ওইটাও কঠিন হয়ে যায়, ওইটাও কঠিন হয়ে যায়। তাহলে আমি ভরবেগ সম্পর্কে জানি, হ্যাঁ, একটি বন্দুক থেকে গুলি ছোড়া হইলো, তো পিস্তল থেকে গুলি ছোড়া হইলে কি হবে? একটা বন্দুক থেকে গুলি ছোড়া হইলে কোন ঘটনা ঘটবে, কি হবে? গুলিটার ত্বরণ, বন্দুকের ত্বরণ, ত্বরণ নিয়ে তো কথাই হয় নাই, ত্বরণ নিয়ে কথাই হয় নাই। একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলে কোন ঘটনাটি সঠিক? স্যার লাবণ্য, স্যার এগুলো এমসিকিউতে জীবন লস করে দিবে আমাদের। হ্যাঁ এটা সত্য কথা, এটা সত্য, প্রাচুর্য ঠিক কথা বলছিস। কারণ হলো সহজ জিনিস সবসময় গুলিটির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি। বিষয়টা কেমনে হবে? এটা বন্দুক থেকে গুলি ছোড়া হলে অ্যাকচুয়ালি বিষয়টা হলো এমভি, এমভি ইকুয়ালস টু মাইনাস এমভি, অর্থাৎ গুলি এবং পিস্তলের, গুলি এবং পিস্তলের ভরবেগ সমান এবং বিপরীতমুখী। লাইন তো এটা, লাইন তো এটা, ভরবেগ, ভরবেগ সমান, সমান ও বিপরীতমুখী। স্যার এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্যার গতিশক্তির সাথে যখন
মানে ভরের সম্পর্কটা হয়, তখন ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m হয়, হয় না? গতিশক্তি সমান হয় না? পি স্কোয়ার বাই 2m হয়। এখন স্যার এই এম হচ্ছে বস্তুর ভর, সেটা পিস্তলের হইতে পারে, গুলির হইতে পারে। তার মানে এম যত কম ইকে বেশি, ইকে বেশি, তাই না? তো এম কম হলে ইকে বেশি হবে না? তাহলে এম যত বেশি হবে ইকে তত কম হবে। তাহলে এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা বেশি হবে। আজকে তোমাদের মাথার মধ্যে একটা টেনশন, মানে মাথার মধ্যে যে টেনশন আছে, এই টেনশনটা কমায় দিব। কেমনে কমায় দিব এটা আমি বলতেছি। আনত তল নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছো না, আনত তল। হ্যাঁ, আবার এই যে একটু আগে যে লিখছি, কই জানি লিখছি এই যে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা, এইটা নিয়ে তোমরা চিন্তা করছো। তারপর তোমরা অনেকেই আমার এটা বলছো যে স্যার এই যে একটা বস্তু অনুভূমিক তলে আছে, এখন যদি এমনে পড়তে থাকে তাইলে কি হবে? আজকে এইটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে ছাড়বো ইনশাল্লাহ। তোমরা একটু আমার দিকে মনোযোগ দিয়ে তাকায় থাকো, মনোযোগ দিয়ে তাকায় থাকো। তাহলে এখানে গুলির গতিশক্তি বন্দুকের গতিশক্তি অপেক্ষা কেন বেশি হবে? ভরের কারণে বেশি হবে। 5 ক টেনশন কাকে বলে? আরেকজন বলছে টেনশনের কোনো সংজ্ঞা নাই রে, হয় নাই। এই টেনশন হচ্ছে টান বল। টান বল করাবো, আজকে অনেকগুলো এমসিকিউ নিছি। নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রদর্শন করে? যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাইলে ও স্থির আছে। প্রশ্ন হচ্ছে কোন ধর্মকে প্রকাশ করে? তাহলে অবশ্যই এটার অ্যান্সার হচ্ছে জড়তা। এটার অ্যান্সার জড়তা, এটার অ্যান্সার জড়তা। স্যার এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 10 দিব। আবির হোসেন আশিক, তুই টেনশন করিস না, আল্লাহর ওয়াস্তে এক কমেন্ট কইরা পোস্টস করিস না, একটু দেখ আমি কি বলি দেখ। প্রথম 6টা এমসিকিউ গেল। স্পর্শ বল কোনটা? দেখো বরিশাল বোর্ড 25-এ আসছে ওই প্রশ্নটা, যেটা ঢাকা বোর্ড 16-তে আসছিল, এবং এইটাও এই বছর মির্জাপুর ক্যাডেট কলেজ আসছে। তার মানে অফকোর্স কোয়েশ্চেনটার মধ্যে খেলাধুলা আছে একটা, এটা অবশ্যই ঘর্ষণ বল হবে, তাই না? কারণ ঘর্ষণ বল তখনই হবে যখন এইটার মধ্যে একটা স্পর্শ থাকবে, স্পর্শ থাকবে, তখনই সম্ভব। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টা? এটা আসবে না কোনো এক সালে, হ্যাঁ মামুর বেটার এলাকায় আসছিল, হ্যাঁ কোনো এক সালে। তো মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আর তাড়িৎ-চুম্বক বল, এটা তোমরা পড়া বড় হইছো। বিদ্যুৎ চুম্বকীয় বল, এই যে একটা প্রশ্ন করে না, কেমন যে লাগে, একটু যাই একটু ফিজিক্সে, যে না আমার ফিজিক্সের বই খুলুম না, এই ফিজিক্সের বই খুললে অপরাধ হবে, এটা আমার ফিজিক্সের বই খুলতে হবে। এসএসসি এফআরসি আমার যে ফিজিক্সের বই, অবশ্য টোটাল ফিজিক্স, আমার ফিজিক্সের বইয়ের খেলাটা তোমাদেরকে না, এটা তোমাদের সাজেশন বইটা এখন দেখাবো না। আচ্ছা এটা ডাইরেক্ট করে ফেলি, ডাইরেক্ট এটা পারবা? তারা আমার বইটা এখন আমি খুলবো না। 10⁻36 বইয়ের মধ্যে লেখা আছে, তোমাদের এসএসসি ফিজিক্সের বুলশিট বইটারে বাইর করা লাগবে আমার, কান্না আইতাছে। আচ্ছা একটু দেখাই, কিছু করার নাই, একটু দেখাই, মনে কিছু নিয়ে এই বইটার আমার খুলতে ইচ্ছা করে, এটা ডিলিট করে দিব। পুরা বইটা একটু লেখা নেই, পুরা বইটা লেখা নেই। তারপরে এই একটা মামুর বেটা আছেন এখানে, হ্যাঁ কিছু করার নেই। এই যে কই জানি, এই যে মাধ্যাকর্ষণ বলের তুলনায় এটা অনেক শক্তিশালী। কত শক্তিশালী মামুর বেটা? 10⁻36, 10⁻36। মৌলিক বল এখানে 3 দিলে কি কাটবে? অবশ্যই কাটবে। আমিমা মাইশা অবশ্যই কাটবে, 3 দিলে কাটবে এখানে, এটা 4টা হবে। 10⁻36। এবার আসি,
এই একটা বিখ্যাত প্রশ্ন দুনিয়া ভরে আসতে থাকে। এটা সিলেট বোর্ড খতা খাও, খতা মাত খাও, এত মাথা কেন বোর্ডে আসছিল একবার। তো সবচাইতে স্ট্রং হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, তারপর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সবচাইতে ছোট হচ্ছে এটা। তাহলে খেলা হচ্ছে এই দুইটার মধ্যে, কিন্তু সবল নিউক্লিয় বলের চাইতে তো সবল নিউক্লিয় বল তো সবচেয়ে বেশি স্ট্রং। তাহলে সেখানে স্ট্রেংথ হবে এটা। বুঝতে পারছি? আচ্ছা, গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায়। গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা, আমার সাথে তোমরা যারা উত্তর দিতেছ, একটু পরে তোমাদের মাথায় একটা টেনশন দিব আমি। 10B, থ্যাংক ইউ স্যার। স্টাডি প্ল্যান, স্টাডি টিচার, দিব দিব দিব। দ্বারা আশিক দ্বারা কোনটা মৌলিক বল? কি একটা কথা, কি একটা প্রশ্ন! এমন প্রশ্ন দেখলে তো আমার ভয় লাগে, ভয় লাগে। কোন বলের কারণে, এটা তোমরা বলো, কোন বলের কারণে তেজস্ক্রিয়, কোন বলের কারণে এটা হবে? তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হয় কেন? কারণ হলো এখানে যেই নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রনগুলা একসাথে পরস্পরের সাথে যে স্ট্রং বন্ড হয়ে যুক্ত থাকে, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো এইটা থেকে, নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হয় কেন? এটা স্যার কোথায় আছে? এই যে এই যে এই যে তোমরা দেখো, এখানে সুন্দর করে লেখা আছে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ এই দুর্বল নিউক্লিয় বল। একেবারেই একটা ইনফরমেটিভ ব্যাপার, এবং সিম্পলি এটা বই থেকে প্রশ্ন আসছে। সো এটা না পারার কোনো রিজন নেই, এটা না পারার কোনো রিজন নেই, কোনো রিজন নেই, না পারার কোনো রিজন নেই। আচ্ছা, তাও আবার দেখো কোন বোর্ডে আসছে। ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন যশোর বোর্ড 25 আসছে। খেলা আছে, খেলা আছে। সবল নিউক্লিয় বলের পাল্লা, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? মুখস্থ স্যার, -12। নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল? দেখো এই প্রশ্নটা তুমি বলো স্যার এটা আমি কেন নিছি, আমার তো নেওয়ার দরকার ছিল, ছিল না। এই প্রশ্নটা মির্জাপুর ক্যাডেট কলেজ, বরিশাল 15, দিনাজপুর 15, রাজশাহী 15, যশোর 20, দিনাজপুর 20। ভাবা যায়? এটা একটা প্রশ্ন। তোমরা দেখবা তোমাদের বোর্ড পরীক্ষায় ঠিক এই প্রশ্নটাই আসছে, এইটাই প্রশ্ন আসবে। তোমরা মনে করো না যে খালি কঠিন প্রশ্ন আসবে, নট নেসেসারিলি, সহজ প্রশ্ন কিছু আসে। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা বলো, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা, এটা পারবা? মহাকর্ষ বল, থ্যাংক ইউ। মহাকর্ষ বল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো দুর্বল নিউক্লিয় বলের পাল্লা, সিলেট ক্যাডেট কলেজের কোশ্চেন। 10⁻⁻18, 10⁻⁻18। অফকোর্স 10⁻⁻18। আচ্ছা আচ্ছা, এবার আসি। হ্যাঁ ঠিকই আছে, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা 10⁻⁻18। ও এটা বারবার আসছে কেন আরেকবার? ও না, ঠিকই আছে। তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে যে বিটা রশ্মি নির্গত হয় তা আসলে কি? তা আসলে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত। বইয়ের মধ্যে লেখা আছে ঋণাত্মক ইলেকট্রনের স্রোত। প্রোটন এবং নিউট্রনের মধ্যে একেবারে সোজা, প্রোটন এবং নিউট্রনটা বলতে একেবারেই অরবিট বাদে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে সবল নিউক্লিয় বল কাজ করে। সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয় কোন বল দিয়ে? সূর্য থেকে আলো ও তাপ। দেখো শুধু এই মহাকর্ষ, শুধু মহাকর্ষ বল নিয়ে প্রশ্ন হচ্ছে, বা মহাকর্ষ তাড়িৎচুম্বক বল বা মৌলিক বল নিয়ে প্রশ্ন হচ্ছে, এবং এই প্রশ্ন বাদে সবগুলা এক জায়গা থেকে প্রশ্ন, একটা প্যারা থেকে প্রশ্ন। তাও কোথায়? ঢাকা বোর্ড 23-এ। কোন বলের লব্ধি শূন্য হয়? এই লব্ধি তোমরা ইন্টারমিডিয়েটে গিয়া পড়বা। লব্ধি সেটা হচ্ছে যা লব্ধ হয়, যা লব্ধ হয়। তাহলে এটাকে ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট,
এটাকে ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট। এটা কোন বল? এটা হচ্ছে সাম্য বল, ব্যালেন্সড ফোর্স। কেন? একটা বস্তুর উপরে যতগুলো বল কাজ করুক, বস্তুর মধ্যে ত্বরণ হয় না, যতগুলি কাজ করুক, নিট ফোর্স, এফ নিট ফোর্স 0 হবে। সমায়তনের নিচের কোনটার জড়তা বেশি? এটা বলতে পারলে 5 টাকা দিব। স্যার 14 উত্তর দেখি সায়ান কি হয়েছে? 14 নম্বর কি রে শোনা? ইনফরমেটিভ সরি, আমি সবল দেখছি, সবল, সরি, 1000 গুণ ইসে হবে, সরি, 10⁻⁻15। হ্যাঁ ঠিকই আছে, 10⁻⁻12 দিয়ে ফেলছিলাম, -15 হবে। আচ্ছা, রাইট। এটার কি হইলো? সমায়তনের নিচের কোনটার জড়তা বেশি? জড়তা বেশি হইলে রো ইকুয়ালস টু এম বাই ভি, আয়তন যদি সমান হয় তাহলে ঘনত্ব দিয়ে খেলা হবে, তাহলে এটার অ্যান্সার শোনা হওয়ার কথা। হ্যাঁ, 19,300 শোনা হওয়ার কথা। স্যার চকলেট দেন। আচ্ছা দিব না, থ্যাংক ইউ। টিএতে আছেন, থ্যাংক ইউ। আমার মিস্টেকগুলো হচ্ছে এই যে ডেটা মুখস্থ ডিপেন্ডেন্ট যে জিনিসগুলো, সেগুলো হইতে পারে। আচ্ছা, এইবার হঠাৎ করে আমার একটা জিনিস মনে এলো, কে যেন আমাকে আনত তলের কথা বলছে। হ্যাঁ, আনত তলের কনসেপ্ট। আচ্ছা, তোমরা এখন একটু মনোযোগ দাও আমার দিকে, একটু মনোযোগ দাও সবাই, একদম ঠান্ডা মাথায় মনোযোগ দাও। কিছু আর কিছু মাথা রেখে একটু তাকায় থাকো, শান্তি মতো তাকায় থাকো। এটা হচ্ছে ঘর্ষণের কনসেপ্ট, ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্ট, ঘর্ষণ গুণাঙ্কের কনসেপ্ট। তাকায় থেকো, শান্তি মতো তাকায় থেকো। কি হয়েছে এটাতে? ধরো, একটু পরে বোঝাচ্ছি। মাথাটা এখন তোমাদের খুব কুল ডাউন করা লাগবে আমার সাথে বোঝার জন্য, যে এটা একটা রাস্তা বা এটা একটা তল। এই তলের উপরে একটা বস্তু আছে, হোয়াট এভার, কিছু একটা আছে, একটা বস্তু আছে, বস্তুর ভর হচ্ছে এম। এখন এই বস্তুটার রাস্তাটা হচ্ছে অমসৃণ থাকার কারণে ওর মধ্যে ঘর্ষণ আছে। এখন এই যে ঘর্ষণ আছে, তাহলে ওকে যদি আমি ফর এক্সাম্পল আমি সামনের দিকে গতিশীল করতে চাই, খুব খেয়াল করতে বলছি, তোমাদের অনেকের মনের তৃষ্ণাটা মিটে যাবে এখন। তো সামনের দিকে আমি ওকে টান দিতে চাই, তাহলে আমার প্রয়োগকৃত বল এফ, সামনের দিকে আমি বলটা প্রয়োগ করলাম, তাহলে এটা হচ্ছে প্রয়োগকৃত বল। হ্যাঁ, দিলাম। এখন ঘটনা হচ্ছে স্যার, কিন্তু ও ওইদিকে তো যাইতে চাইবে না স্যার। কেন চাইবে না? কারণ হলো স্যার, ওর এগেইনস্ট আরেকটা ফোর্স আছে, এইটার নাম ঘর্ষণ বল, ফ্রিকশন ফোর্স। তাইলে এইটার নাম হচ্ছে ঘর্ষণ বল। মনোযোগটা দিও। হ্যাঁ, তাহলে এটার অবশ্যই একটা ভর আছে। আমি ধরলাম এটা একটা এম ভরের বস্তু, সেটা কত যা ইচ্ছা তত। এই বস্তুটাকে নিচের দিকে তার যে ওজন, সেই ওজনটা হচ্ছে এমজি, নিচের দিকে কাজ করতেছে। ওজন সব সময় নিচের দিকে কাজ করে, তাহলে এইটা হচ্ছে এমজি। শান্তি মতো শুনে আমি কি বলি, কিন্তু ও নিচের দিকে আসতে পারতেছে না, কারণ এই তল তাকে ধরে রাখছে। তাহলে ধরে যে রাখছে, তখন এটাকে আমরা বলি রিফ্লেক্টিং ফোর্স। এটার নাম হচ্ছে আর। ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা এটাকে এনও পড়তে পারো। আর মানে হচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। হ্যাঁ, এটাকে রিফ্লেক্টিভ ফোর্স বলে। তাহলে এইখানে এই বস্তুটা সামনের দিকে যাইতে গেলে কি বাধা পাচ্ছে, ওই বাধা হিসাব করে দেখা গেছে যে এই এফ মানে ঘর্ষণ বলটা, এইটা নির্ভর করতেছে এই প্রতিক্রিয়া বলের উপরে। প্রতিক্রিয়া বল যত বেশি হবে, তত ও সামনের দিকে যাইতে চাইবে না। এটাকে বলা হয়
ঘর্ষণ বলের সাথে প্রতিক্রিয়া বলের সম্পর্ক। আর এই যে সম্পর্কটা এইখানে সমান করে যে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হয়, সেই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে মিউ। এই সমানুপাতিক ধ্রুবক হচ্ছে মিউ। মিউ বুঝতে পারছি? তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু আর। দ্যাট ইজ ইকুয়ালস টু আর। এখন একটা মজার ব্যাপার আছে, এটা কোন তল? আনুভূমিক তল। এটা কেমন তল? আনুভূমিক। প্রাচুর্য খেয়াল কর, এইটা হচ্ছে আনুভূমিক তল। তো আনুভূমিক তলে ওজনের ঠিক উল্টা কাজ করতেছে, তাহলে এই আর ইকুয়াল টু হচ্ছে এমজি, তাই না? এমজি ওজনের বিপরীতে যে আর কাজ করতেছে সেটাই হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। তাহলে আমি এখানে লিখতে পারি যে এফ ইকুয়ালস টু মিউ এমজি। এফ ইকুয়ালস টু মিউ এমজি। একটু পরে এটা দিয়ে খেলাধুলা শুরু হবে, একটু পরে শুরু হবে, বুঝছে না? মিউ এমজি, হ্যাঁ আচ্ছা ভালো কথা। কিন্তু স্যার এটা যদি এইরকম সোজা না হইয়া একটু ব্যাকা হয়ে যেত, তাহলে কিভাবে মিউ ইকুয়ালস টু ট্যান থিটা আসে? এটা তো স্যার বুঝি না। হ্যাঁ আচ্ছা, এটা বোঝার জন্য তোমাদেরকে একটা জিনিস হালকা করে বুঝাই দিই, ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা এটা পড়ো। এইটার নাম হচ্ছে নিশ্চল কোণ। এটাকে বলা হয় ইংলিশে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ। তোমরা একটু শুনে রাখো, কান খুলে শুনে রাখো, তোমরা একটু কান খুলে শুনে রাখো আমি কি বলি এখন। বিষয়টা কেমন স্যার? একটু আগে আপনি যেটা দেখাইলেন যে একটা সোজা সমতল জায়গা আছে, সোজা সমতল জায়গার মধ্যে একটা বস্তুকে আপনি রাখছেন স্যার। হ্যাঁ, এই বস্তুটার খেলাটা হইলো স্যার, এবার এই মাল তো নিচের দিকে কাজ করতেছে ওজন, আর হইলো ওকে সামনের দিকে টানতে হচ্ছে সামনে আগানোর জন্য। কিন্তু ওর বিপরীত দিকে স্যার আরেকটা বল আছে, যে কারণে ও উঠতে পারতেছে না বা সামনে যাইতে পারতেছে না। আর ঠিক স্যার ওর ওজনের উল্টা দিকে আরেকটা বল আছে, এইটার নাম হচ্ছে স্যার আর। আর ফর হোয়াট? রিফ্লেকটিভ ফোর্স। এই এফ হচ্ছে ঘর্ষণ বল, প্রয়োগকৃত বল হচ্ছে এফ, আর এটা হচ্ছে এমজি। এটা স্যার কোন তল ছিল? অনুভূমিক তল। এটা ছিল অনুভূমিক তল। কিন্তু স্যার এটা যদি একটু স্যার আনত তল হয়, বা এটা যদি স্যার একটু থিটা কোণ করে স্যার একটু বাঁকা হয়ে যায়, মানে এটাকে এখন আমরা একটু বাঁকা করে দিব, তাইলে কেমন দাঁড়াবে? তাইলে মনোযোগ দিয়ে একটু মনোযোগ দাও, তাইলে এমন দাঁড়াবে, এমন দাঁড়াবে। কোনটা? এই অ্যাঙ্গেলটা তো ওই পাশে করবো আমি, তাই ফ্লিপ করে দিই। ফ্লিপ করা সম্ভব না? ফ্লিপ করা সম্ভব, হ্যাঁ ফ্লিপ করা সম্ভব। আমি এমনি করে দিলাম। এবার তোমাদের মাথাটা একটু শান্তি মতো আমার দিকে তাকানো লাগবে, একটু ক্লিয়ার করে দেখো। হ্যাঁ স্যার, এখন আপনি সোজা এমনি না করে এই তলটার একটু আমি ঘুরে দিলাম, তাহলে ঘুরে, খুব খেয়াল করে বলতেছি, তাইলে স্যার আমি যে ঘুরে দিলাম, তাহলে এটা কত কোণে ঘুরে এলাম? থিটা। থিটা কোণ কত আমি জানি না, কিছু একটা স্যার। কারণ ওই যে বস্তুটা স্যার এখানে ছিল, এই বস্তুটা স্যার ধরেন এখানে আপনি নিয়ে আসলেন, এটা এখন এইখানে আছে। এখন স্যার কি অবস্থায় এটা পড়ে যাবে না, এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেই। সে ফর এক্সাম্পল ধরো কেমনে, এই ক্যালকুলেটরটা আমার এই বইয়ের উপরে আছে, বইয়ের উপরে ক্যালকুলেটরটা আছে, খেয়াল করো কথা কিন্তু বুঝতে হবে এখন। হ্যাঁ, এইসব এমসিকিউ তুমি পারবা, আগে আজকে আমি যেটা বুঝাতে চাই সেটা বুঝো। তো স্যার ক্যালকুলেটরটা আমার বইয়ের উপরে আছে। এখন স্যার বইটা এরকম ভাবে আছে না স্যার? তো এরকম ভাবে থাকতে থাকতে স্যার আমি মনে করি একটু সোজা করলাম, উপরে নিলাম স্যার, নিতে একটা কোণ পাবো স্যার, এই কোণ স্যার, এই তার মানে ও একটা কোণ পর্যন্ত আছে, যেই কোণে গেলে ও কিন্তু নাইমা আসতেছে না। এই 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 তো এই যে স্যার আমি ওরে থিটা কোণ করলাম, এখন স্যার এমন একটা কোণ করব স্যার, যেই কোণে এই মামুর বেটা স্যার আইসা পড়তে চাইবে।
কিন্তু স্যার ওর প্রয়োগকৃত বলতো ওইদিকে স্যার, মামুর বেটারে স্যার ওই দিক নিতে চাইতেছি আমি, কিন্তু এই মামুর বেটা স্যার এই দিক আসতে চাচ্ছে। এখন আমি এটারে একটু তোমারে বোঝানোর জন্য একটু নিচের দিকে নিয়ে আসলাম। হ্যাঁ, নিচের দিকে খুব খেয়াল করে, তো 10 মিনিট দিলেই হবে, 10 মিনিট দিলেই হবে। ধরেন স্যার এটার আমি নিচের দিকে স্যার, ওইদিকে স্যার না নিয়ে স্যার এই মালটা স্যার এই বরাবর, এই বরাবর স্যার ওর ঘর্ষণ, ও তো এদিকে আসতে চাচ্ছে কিন্তু পারতেছে না, আসবে না এমন একটা টাইমে ও যে আসতো, তার জন্য স্যার আমার একটা ঘর্ষণ কাজ করতেছে। এখন স্যার একটু আগে যে আপনি দেখাইলেন ওর এমজি, এখন তো স্যার সোজা কাজ করতেছে না স্যার, এমজি কাজ করতেছে স্যার, আমি এখান থেকে দেখাই, এমজি কাজ করতেছে স্যার এই বরাবর স্যার। এখন স্যার এই বরাবর যে কাজ করতেছে স্যার, খেলাটা বুঝেন, তাহলে আপনি তো বললেন স্যার এই কোনটা থিটা কোণ, তো এই বরাবর কাজ করলে খুব খেয়াল, তাহলে এই কোণটা কত স্যার, এটা 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চিতভাবে এই কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এখন স্যার ওজন তো স্যার এমনে কাজ করবে না, এখন ওজন তো এইভাবে কাজ করে, কিন্তু স্যার ওর যে একটা প্রতিক্রিয়া বল আছে এটা তো এখন স্যার এটা কোণে হয়ে গেল স্যার, 90 ডিগ্রি কোণে হয়ে গেল। এখন আমি যদি স্যার পেছন দিকে ওরা একটু টান দিই স্যার, এই অনুভূমিক আরটাকে একটু পেছন দিকে টান দিই, তাহলে নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে স্যার এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে নিশ্চিত এই কোণটা থিটা হবে, কারণ 90 মাইনাস থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো স্যার এইখানে যে আপনি একটা দাগ দিলেন, इसका मतलब है এইটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ আনত তলের সাথে এটা 90 ডিগ্রি কোণে আছে, এটা তো একদম সোজাসুজি আঁকাইছি। তাহলে এই যে এখানে এখন থিটা হইল, এই থিটাটা স্যার এখন এমজি তো এই বরাবর কাজ করতেছে স্যার, এমজি এই বরাবর কাজ করতেছে না, এখন এই কোণটা তো স্যার এই অ্যাঙ্গেলটা তো স্যার 2 ভাগ হয়ে গেছে, সে 2 ভাগ যে হয়ে গেছে, এই জায়গাটা আমি তোমাদেরকে একটু বইলা দেই, একটু শুনে রাখো। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমরা ভেক্টর বিভাজন পড়বা, 2 ডাইমেনশনাল তলে ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজন যখন তোমরা পড়বা খেয়াল করো, তখন 2D তলে, হ্যাঁ 2D তলে ভেক্টর বিভাজনটা পড়বা, তখন এই যে থিটা কোণে এমজিটা যে থিটা কোণে ভাগ হয়ে গেল, তাহলে যার সাথে কোণ হয়, এই লাইনটা তোমাদেরকে আমি পরে বুঝাবো, এখন বুঝাতে গেলে তোমরা আসলে কেমন ফিল করবে আমি জানি না, খালি এইটা একটু মনে রাখো, সামনে ইন্টারে গিয়ে পড়বা, যার সাথে কোণ হবে, কোণ হবে তার হবে কস, তার হবে কস, এটা বুঝাই দেবো না একদিন, আচ্ছা আজকে বুঝাইতে পারি, দেখি আগে আগে মেইন জায়গাটা যাই। তাহলে স্যার এই যে এমজি যে এই বরাবর কাজ করতেছে, এই বরাবর, তাহলে এই বরাবর কাজ করতে গিয়ে 2টা তলে ভাগ হয়ে যাচ্ছে না, তখন এই তলে যে ভাগ হয়ে গেল এইটার নাম হচ্ছে এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটার বিপরীতে এই যে আর, ওই যে আর যেটা, ওই যে আর, এটা সমান সমান হবে। তো আর ইকুয়ালস টু আগে কি ছিল, এমজি ছিল, এমজি ছিল নিচে, ওই আর বরাবর আমি এমজি লেখা দিছিলাম, কিন্তু এখন তো অ্যাঙ্গেলটা একটু এরকম হয়ে গেছে, তো হওয়ার কারণে এই আর হবে এমজি কস থিটা, এই আর হবে এমজি কস থিটা। না বুঝলে আমার বইল আস্তে আস্তে, বুঝবে না কেন, তাহলে এই আর হচ্ছে এমজি কস থিটা। এখন স্যার তাহলে যে আরেকটা উপাংশ যে এই পাশ দিয়ে আসতেছে স্যার, এই আরেকটা উপাংশ যে এই পাশ দিয়ে আসতেছে, এই উপাংশটা হচ্ছে এমজি সাইন থিটা। এটা স্যার কেন সাইন থিটা কেন কস থিটা আমি একটু পরে দেখি তোমাদের বুঝাই দিব না, যে আমরা যখন একটা কোণ হিসাব করব, কোণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যখন কোণ হিসাব করব, সেই কোণ হিসাব করলে যার সাথে কোণটা ধরবো সেটা কস থিটা হয়। এটা আপাতত ভেক্টর বিভাজন সূত্রে, ওই যদিও কঠিন না, আমি এখন মেইন জায়গাটা দেখাচ্ছি। তো এই যে ওজন বরাবর কি থাকতেছে, মানে এই যে অনুভূমিক তল নিচে বরাবর এমজি কস থিটা। তো এখন আমার বস্তুটা তো এই দিকে আইসা পড়তে চাচ্ছে, কিন্তু আসতেছে না কেন, কারণ ওকে ধাক্কা দিয়ে রাখছে হচ্ছে এই ফ্রিকশন, কোনটা এই যে এটা,
এটাকে এই বরাবর সোজা ছিল, এখন এটা এই বরাবর নিচে আসতেছে, তাহলে আমার ক্যাপিটাল এফ হচ্ছে এইদিকে। তাহলে এইটার ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তো এইটার ঘর্ষণ গুণাঙ্ক হবে ওই যে মিউ, মিউ ইকুয়ালস টু, তো আমরা এর আগের বার কি দেখছিলাম, মিউ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই আর, এটাই করছিলাম না? তো এফ ডিভাইডেড বাই আর, তো এফ মানে তো হচ্ছে গিয়ে ঘর্ষণ বল, তো আর ইকুয়ালস টু এম জি, তাই তো আমরা লিখছি। তো এখন এখানে এফ ডিভাইডেড বাই আর, তো এখন তো এটা আনততল হয়ে গেছে। আনততল হওয়ার কারণে এই এফ এর যে মানটা এটা হচ্ছে এম জি সাইন থিটা, আর আর এর যে মানটা এই যে আর, এটা হচ্ছে এম জি কস থিটা, তাহলে এম জি কস থিটা। তাহলে এই যে স্যার এম জি কাটা স্যার, ওজন নাই। তাহলে এই যে এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত যে পাইলাম স্যার সাইন থিটা বাই কস থিটা, এটার মানেই হলো যে মিউ ইকুয়ালস টু টেন থিটা। তার মানে এইখানে যে ঘর্ষণ গুণাঙ্ক হবে সেটা এই আনত তলের টেনের সমান, আনত তলের টেনের সমান। তাহলে আমি বলবো যে মিউ যদি এস হয়, এস মানে স্ট্যাটিক, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এইটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি হচ্ছে স্থিতি ঘর্ষণ কি গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, দ্যাট মিউ এস ইকুয়ালস টু টেন থিটা। আবার আমি যদি গুণাঙ্কের মান জানি, তাহলে এই যে থিটা, এই থিটা বের করা যাবে, সেটা কেমনে? সেটা হচ্ছে সাইন ইনভার্স মিউ, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ, তা দেওয়া হবে। এটা হলো একটা হালকা বয়ান তোমাদেরকে দিছি, তোমরা সামনে গেলে বুঝতে পারবা যে কেন এটা এম জি সাইন থিটা এম জি কস থিটা হবে। এখন ওইটার ব্যাখ্যাও যদি আমি দেই, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে, দেখি তোমরা আরেকটু সহ্য করতে পারো কিনা। ধরো আমি বললাম এটা হলো এক্স অক্ষ, আর হ্যাঁ এটাও এক্স অক্ষ, কত খেলাধুলা করা যায়। তো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাও হচ্ছে ওয়াই অক্ষ। এখন স্যার মনে করেন যে একটা ভেক্টর এইদিকে চিন্তা করলাম, আল্লাহ জানে তোমাদেরকে আমি এটা বুঝাইতে পারবো কিনা। আমি মনে করলাম স্যার এটা এই বরাবর একটা বল সামনে গেছে, এখন স্যার এটা রূপাংশ কোন জায়গায় হবে? তো উপাংশ যদি আমি চিন্তা করতে, আমি যদি একটা টান দেই, তাহলে এই যে টুক, খেয়াল করো এটুক, হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে এ ধর এটা একটা পি ভেক্টর, এটা হচ্ছে পি এক্স, এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, পি এক্স বরাবর। তো এখন আমি ধরলাম এটা হচ্ছে থেটা কোণ, তাহলে এই যে এইটা যে থেটা, আমি এখানে কি কি জানি? তো এই যে এই বরাবর আমি যদি এটা টান দেই, এটা যদি টান দেই, তাহলে টান দিলে পরে এই এতটুক হচ্ছে পি ওয়াই, এই এতটুক হচ্ছে পি ওয়াই, পি ভেক্টরের পি ওয়াই। তো থিটা কোণ করলাম, তো এখন এই থিটার একটা ত্রিভুজ হয়েছে না, এখানে ত্রিভুজ তো হয়েছে। তো যদি এটার কস থেটা ধরলাম, স্যার কেন ধরলেন বলতেছি। কস মানে হচ্ছে কবরে ভূত অনেক, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত উপরে? পি এক্স, এটা ভূমি। তাহলে লম্ব হইলে এটা যদি কোণ হয়, কোণের এগেনস্টে এটা হচ্ছে লম্ব। আর এটা যদি এটা এটা থিটা কোণ না, থিটা কোণের এগেনস্টে দাঁড়া এক সেকেন্ড যদি কোণ হয়, কোণের ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হইল যেটা কোণ হবে, কোণের এগেনস্ট হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব যদি হয়, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে cos থিটা হচ্ছে ভূমি অতিভুজ। তো ভূমি হচ্ছে পি এক্স ডিভাইডেড বাই পি, তাহলে পি এক্স হচ্ছে পি cos থিটা। যদি আমি এটা থিটা ধরি, তাহলে এই যে পি এক্স, এটা যে পি cos থিটা হইল, তাহলে থিটার সাথে, থিটা যার সাথে হয়েছে, এই যে অংশটা এটা cos থিটা হইলো। এবার সেম খেলাটা ওইখানে একটু খেলে দিই। মনে করো যে এবার আমি এদিকে একটা পি ভেক্টর চিন্তা করলাম, এবার আমি চিন্তা করলাম কোনটা এটার সাথে হয়েছে, এখন কোন যদি এটার সাথে হয়, ইমাজিন করো তাহলে এইটা হবে লম্ব,
এটা লম্ব হবে কোনটা, আমি ওইটা চিন্তা করলাম। আমি ধরলাম যে এইটা হইল ফাই, ফাই চিন্তা করলাম, তাহলে ধরো এটা হচ্ছে পি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে পি ওয়াই। তা আগে তো এই পাশে কোন ছিল, তাহলে পি এক্স চিন্তা করছি। এবার যদি আমি পি ওয়াই চিন্তা করি, তাহলে এবার এটার কস থিটা চিন্তা করি, তাহলে কস ফাই। তো কস ফাই হচ্ছে মানে কবরে ভূত অনেক ভূমি অতিভুজ, তো ভূমি যদি হয় তো এটা যদি কোণ হয় তো এটা লম্ব হবে। তো ভূমি হচ্ছে কোনটা, এই পি ওয়াই, আর অতিভুজ হচ্ছে পি। তার মানে পি ওয়াই সমান কি, তাহলে এই পি ওয়াইটা হচ্ছে পি কস ফাই। তাহলে আমি যার সাথে কোণ নিচ্ছি, আমি যে কোণটা নিলাম এই পি এক্স এর সাথে, পি এক্স এর সাথে কোণ নেওয়াতে পি কি হইল, কস থিটা হইল। আর আমি এখন কোণ নিছি কার সাথে, পি ওয়াই এর সাথে, তো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। তাহলে আমি যখন পি ওয়াই নিলাম, পি ওয়াই এরও কত হইল, কজই হইল। এই কারণে ভেক্টর বিভাজন যখন বুঝবা তোমরা সামনে, হয়তো এখনই বুঝছো, যার সাথে কোণ হবে তার সাথে কস হবে। তাহলে এবার কোণ হয়েছে কার সাথে, কোণ হয়েছে ওর সাথে। তা ওর সাথে যখন কোণ হবে, তাহলে এটা এমজিটা দুই ভাগ হয়ে গেছে, এমজিটা দুই ভাগ হয়ে গেছে। তো বস্তুটার ওজন যেই দিকে কাজ করার কথা ছিল, বস্তুটার ওজন যেই দিকে কাজ করার কথা ছিল, এমজিটা এই বরাবর কাজ করার কথা ছিল, কিন্তু না কইরা এমজি একবার এই দিকে কাজ করতেছে আর এই দিকে কাজ করতেছে। তাইলে এই যে এমজি, এটা যখন এই দিকে কাজ করবে, এটা যখন আমি কোন চিন্তা করব, তাইলে এইটা হয়ে যাবে এমজি কস থিটা, আর এইটা হয়ে যাবে এমজি সাইন থিটা। তো ওইখানে যা ছিল এটা অনুভূমিক তলে ছিল, আর এইটা একটু এরম বাঁকা হয়ে গেছে। তো বাঁকা হইলে চেহারাটা এমন হয়, আর তখন এই মিউ ইকুয়ালস টু ট্যান থিটা হয়। এখন তোমরা আমারে বলো কঠিন লাগছে না সহজ লাগছে, বলো। হ্যাঁ, অবিলম্ব, অবিলম্ব কোণ বলা যাবে। এবার এই যে তোমরা আমার কাছে জানতে চাইলা যে কে জানি একদিন গতকালকে বলছিলা, এখন এগুলা মানে এগুলা দিয়ে তোমাদের ইন্টারমিডিয়েটের লেখাপড়া শুরু হবে। তো এসএসসিতে এইটা পড়া অস্বাভাবিক কিছু না, বা এটা দোষের কিছু না, এবং এইটা চাপেরও কিছু না, এটা সোজা জিনিস, এটা সোজা জিনিস। এখন বলো, তোমরা তোমাদের যে বইয়ের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে একটা জায়গায় যে আছে, কোন জায়গায় যে আছে দেখো, এই যে তোমাদের বইয়ের মধ্যে এত দুষ্ট, এই যে, না এটা না, এত দুষ্ট, হ্যাঁ, মাঝে মাঝে মন চায় পিট্টি দিয়া তক্তা বানায় ফেলে, কোন জায়গায় জানি আছে একটা, আরে এই যে, এই যে দেখো, এই যে, এই যে একটু আগে যে ও নাটকটা দেখাইলো, এটা তো আমিও আমার ক্যালকুলেটর দিয়ে দেখাইলাম। দেখানোর পরে এই যে এক জায়গায় বলছে না যে মিউএস এর মান হবে ট্যান থিটা, ট্যান থিটা লেখা আবার একটা আশ্চর্য বোধক চিহ্ন দিয়ে রাখছে। মানে এটা হইলো, ও মাই গড, এটা কি হইলো, এটা তোমরা কিভাবে জানবে? তোমরা তো আগের ক্লাসেও জেনে আসোনি, পরের ক্লাসে গিয়ে হয়তো জানবে, কিন্তু জেনে রাখো মিউএস এর মান হবে ট্যান থিটা। তাহলে এই যে মিউএস এর মান ট্যান থিটা, তো এটা বুঝাও, কিন্তু এটা তো বুঝাবে না, এটা বুঝাবে না। এত দুষ্ট, এত দুষ্ট, এত দুষ্ট। বলো কেমন লাগছে? স্যার এটা নিয়ে আপনি 7 বছর আগে একটা জিনিস বলছিলেন, যে এটার কথা থাকা কোথা থেকে আসে আমি জানি না। ও আচ্ছা, 7 বছর আগে, 7 বছর আগে, 7 বছর আগে তো যখন মনে কর
আগের সময়ের এখনকার সময়ের পার্থক্য আছে না। 7 বছর আগে আমি যখন ফিজিক্স পড়াইতাম তখন এই মিউকস টু টেন থিটা এসএসসির পোলাপান রে পড়ানোর আগে আমি চিন্তা করতাম যে আমি কাদেরকে বলতেছি, ওরা কি আমার কথা বুঝবে। তো অনলাইনে আসার পরে তো আর লিমিট নাই। এখন একজন স্টুডেন্ট বলবে, স্যার এই যে আপনি এত কিছু পড়ালেন, এটা তো কিছুই পরীক্ষা আসবে না। এখন ঘটনা হচ্ছে, স্যার এই যে এখানে যে ট্যান থিটা লেখা রাখছে, এখন স্টুডেন্ট বলবে, এই যে তোর মতো স্টুডেন্ট আছে কতগুলা, বলবে এইটা কই থেকে আইলো, এটা কই থেকে আইলো, এটা এমন কেন, এটা কই থেকে দিছে ট্যান থিটা। এখন একটা স্টুডেন্ট যদি এই প্রশ্ন করে, ও বলবে স্যার এই যে বইয়ের মধ্যে আছে, আপনি আমার একটু বলেন এটা কোত্থেকে আসছে, এই যে ট্যান থিটা, এই যে ট্যান থিটা। এটা একেবারেই কঠিন কিছু না, সোজা জিনিস, একেবারে সোজা জিনিস। বলো, বলো আমারে, তোমাদের কাছে কি মনে হইলো? থ্যাংক ইউ। এবার তাহলে আমি একটু ইয়েতে যাই, মোবাইলটা একটু চার্জে দিতে হবে। এবার আমি একটু ইয়েতে যাই, এমসিকিউতে যাই। যাব? ভরবেগের মাত্রা, এগুলা কি পরীক্ষা আসবে? এসা সিটিজি মানে ইউনিক, এসা ভালোই লাগতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক একজনে অনলাইন, তো অনলাইন হচ্ছে মানে অনলাইন হচ্ছে মানে তুমি দেখো এই ছোট্ট একটা শব্দ, মানে এইটা যে থিটা কোণ থেকে এমজি হয়ে গেল, সেই এমজিটা যে দুই ভাগ হয়েছে, তাহলে ভাগ হইলে এইটা যদি থিটা হয় এমজি কস থিটা হবে, আবার এটা এমজি কস 90 - থিটা হবে, তা 90 - থিটা হলে এটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে সাইন থিটাই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ গাইস, তোমরা অনেক ভালো, তোমরা একটা ভং জিনিস বুঝছো। এটা আমি বলতে চাই নাই লাস্টে, মানে এটা অ্যাকচুয়ালি কি, পিওয়াই মানে ওয়াই উপাংশ বা ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের যে অনুপাতটা বা অংশটুকু নিছি, আর এটা এক্স অক্ষ বরাবর। তো সেম এখানে, এখানে তো এই যে এই বরাবর আমি যদি আসি, তাহলে এইটাও এক্সই হবে। তো তোমরা ইন্টারমিডিয়েটে যে ধরনের ফিজিক্স পড়বা, যদি আমি ইন্টারে ফিজিক্স পড়ে না, ইন্টারে আমি বায়োলজি পড়াই, সো এটা হচ্ছে পি এক্স। তো এটা হচ্ছে যার সাথে, যার সাথে কোন, যার সাথে কোন, যার সাথে কোন, তার সাথেই, তার সাথেই কস থিটা, যার সাথে কোন তার সাথে কস থিটা। তোমাদের এখন আমি তো ধরো এসএসসি তে লেভেলে একটু থাকার চেষ্টা করি, এখন লেভেলে থাকতে গিয়ে দেখা যায় যে কোথায় কোথায় কখন কখন হারায় যাই। এই জন্য মনে করো আমি একটু চেষ্টা করি যে থাক একটু নিচে নিচে থাকি, উপরে গেলে স্টুডেন্টরা কেমন কেমন জানি করে। এই যে দেখো একটা প্রশ্ন, হ্যাঁ, মামুর বেটা কুমিল্লা 19, রাজশাহী যশোর 16, কুমিল্লা যশোর 15, মানে আইতেই আছে আইতেই আছে। ভাই রে ভাই তুই একটু থাম। হ্যাঁ, ভর এটার মাত্রা, এটা কঠিন জিনিস, এটাকে আমরা জানি, ভর ইন্টু বেগ। মাঝে মাঝে এরকম প্রশ্ন দেখলে ভয়ে কলিজাটা আটকে ওঠে যে এত কঠিন প্রশ্ন কেন। তো ভরের মাত্রা হচ্ছে এম, বেগের মাত্রা এল টি ইনভার্স, ও এটা তো সোজা ভুলে গেছিলাম। তাহলে এটা হচ্ছে এম এল টি ইনভার্স 1। কি একটা জীবন জিন্দিগি পার করতেছি। হ্যাঁ, তোমরা সকালে আমার কাছে পুং গ্যামেটোফাইট পড়ো, স্ত্রী গ্যামেটোফাইট পড়ো, রাতের বেলা আবার স্থানাঙ্ক জ্যামিতি, তারপরে আবার কি আনত তল এমজি সাইন থিটা কস থিটা এগুলো পড়ো। ওরে বাবা রে বাবা, মাথা ঘুরতেছে, এত কঠিন প্রশ্ন আমি কি কখনো দেখছি? ইন্না নিল্লাহ, ভয়ে জীবনটা কাঁপাকাঁপি লাগাইতেছে, কাঁপাকাঁপি লাগাইতেছে। আচ্ছা এটা আবার কি জিনিস? তো ঠিক আছে, এটা হলো একটা তক্তা, এটা একটা দেয়াল, এই দেয়ালের মধ্যে কোনো এক মামুর বেটা বল মারছে, তো মারছিস খেলবি, তো ফিজিক্স বলে না, আমি কি তোরে বুঝাইতেছি তুই বুঝো। তো এম ভরের একটা বস্তু ভি বেগে ওই দিক গেছে, আবার ধাক্কা খেয়ে ভি বেগে আসছে, তো ভি তো মাইনাস, তো এম তো আর মাইনাস না, তো খেলাটা হচ্ছে এম ভি মাইনাস এম ভি, এটাই ভরবেগের পরিবর্তন। তাইলে খেলাটা হচ্ছে 2 MV। তাইলে 50 গ্রাম মানে হইল 0.05, 0.05 মানে 50 গ্রাম ভরের একটা বস্তু
20 মিটার/সেকেন্ড বেগ ওইদিক গেছে, তাহলে 5 দুগুণে তো এক হইল, তাহলে এমবির ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 2 MBর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 kg/সেকেন্ড, 2 kg/সেকেন্ড। এটা আবার কি জিনিস? সময়ব্যাপী 1500 নিউটন বল এত সময়ব্যাপী কাজ করে, তাহলে এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এফটি, মানে ডেল পি ভরবেগের পরিবর্তন হচ্ছে ফাহাদস টিউটোরিয়াল। তাহলে এইটা হচ্ছে 1500 সাথে 0.15 গুণ করলে 15/100, 15/100 হলে 15 গুণ 225, তাহলে এটা হচ্ছে 225 kg/সেকেন্ড। তাহলে এটা রাইট অ্যান্সার 225। কি ঠিক আছে? আমি ঠিক আছি? তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইও কেন? ইসমাত জাহান আড়ি থেকে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট তোরে পাঠাবে? টিএ তাহসিন কেন আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি? তোর আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাস কেন? তোরা আমাকে স্যার রিকোয়েস্ট পাঠাবি, স্যার রিকোয়েস্ট, ফ্রেন্ড তো না আমি তোদের। আচ্ছা, এটা কেমন প্রশ্ন? 72 কিলোমিটার/আওয়ার, তাহলে 3.6 দিয়ে ভাগ করলে 20 হবে, 20, 3.6 দিয়ে ভাগ করলে 20 হবে, 20-এর সাথে 15 দুগুণে 30, 30-এর পরে 3 শূন্য 4 শূন্য, তাহলে 3 × 10⁴ হবে। দেখছো, ক্যালকুলেটর সারাই করে ফেলাইতেছি, জীবনে কি আছে। এই মামুর বেটার ম্যাথ নাকি আবার ঢাকা বোর্ড 24-এও আসছে। কত দুষ্ট ওরা, এত দুষ্ট কেন? শিবলি সাদিক, স্যার এফআরসি কবে শেষ হবে? আরেকজন এসে এফআরসি কবে শেষ হবে? কিরে, যা কালকে শেষ করে দিব, যা কালকে শেষ, বাদ, আল্লাহ হাফেজ। মানে এমন একটা প্রশ্ন করে মাঝে মধ্যে সিক্কুর পেরে কান্দতে ইচ্ছা করে। ধাক্কা খাওয়ার পর বস্তুটি যুক্ত অবস্থা থাকলে বস্তুর বেগ কত? কেন রে ভাই, তোরা ধাক্কা খাবি কেন? সামনে ধাক্কাধাক্কি করা যাবে না। M1U1 M2U2 = M1 + M2V, ডাইরেক্ট মারে দিবা। তাহলে 4-এর সাথে 10 হলো 40, 6-এর সাথে 5 হলো 30, 40 30 70, 70/10 মানে 7, ডাইরেক্ট শেষ। এটা করতে কিন্তু কঠিন লাগলে হবে না। বস্তুর ভরবেগের পরিবর্তন আর তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। থ্যাংক ইউ। নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়? আমি কি জানি? এই কে রে এটা? কে বলো নিউটনের। তোমরা এত কঠিন প্রশ্ন জীবনে দেখছো, আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই যে এত কঠিন প্রশ্ন করে এগুলার আমারে বইলে আসবে না, আমি তো এমনি এগুলো পারি না। বস্তুর ভর আর ত্বরণ রে গুণ করলে যে এফ পাওয়া যায়, এটা কি তোমরা জানো? হ্যাঁ, আয় হায় হায় রে আল্লাহ, অনেক ভয় লাগতেছে। এটা কি? ওর কি সমস্যা? হ্যাঁ, ওর কি হইছে? একটা স্থির বস্তু ছিল, তো ছিলি, স্থির থাকতি, তোরে কেডা কইছে সামনে দিতে? হ্যাঁ, আদিবেগ 0, কে বলছে? তো প্রযুক্ত বলে ঘর্ষণ টর্ষণ দিয়ে আমি কি করবো? হ্যাঁ, ঘর্ষণ সহই তো গেছে 20, তাহলে মামুর বেটা দিতে ঘর্ষণ সহ তোর 20 হয়ে গেল। তা আগে তো সি ছিল, ভি হচ্ছে, তাহলে এখানটা ত্বরণ ছিল, তাহলে ভি = U + AT, এ তো নাই, এ হচ্ছে V/T। তাহলে 20 রে 10 দিয়ে ভাগ করলাম, 20 রে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে এই মামুর বেটা 1.2 কেজি 2 ত্বরণ হইছে কারে সহ? 0.6 রে সহ। তার মানে এখানে ঘর্ষণ প্রযুক্ত বল এটা হচ্ছে বেশি দিছে ঘর্ষণ সহ। তাহলে প্রযুক্ত বলটা তখনই হবে ঘর্ষণ সহ। কার্যকরী বল যোগ ঘর্ষণ, কার্যকরী বল প্লাস ঘর্ষণ। কার্যকরী বল কত? MA প্লাস ফ্রিকশন। সাব্বাস। তাহলে 1.2 এর সাথে 2 গুণ করলে 2.4, তার সাথে 0.6 গুণ করলে 24 আর 6 হচ্ছে 30, 3 নিউটন। যা আছে কপালে এটাই রাইট অ্যান্সার। যা আছে কপালে এটাই রাইট অ্যান্সার। এটা 3 নিউটন হবে, এটা কখনো 2.4 নিউটন হবে না।
থ্যাংক ইউ। এবার তাকাও, গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য করতে হলে বস্তু কোন অবস্থায় থাকবে? গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে বলো? বস্তু গতিশীল আছে, আমার কোনো ধরনের বল সে অর্জন করে নাই, তাহলে এফ এর মান যদি শূন্য হয় তাহলে এম এ ইকুয়ালস টু শূন্য হবে। তো এম তো শূন্য হইতে পারে না, তাহলে এ শূন্য হবে। তাহলে এ শূন্য হইলে অবশ্যই সে সমবেগে থাকবে। তার মানে তার মানে তার মানে খেলাটা হইল লব্ধি বল যদি শূন্য হয়, তার মানে এফ এর মান শূন্য হইলে এম এ শূন্য হবে, কিন্তু এম ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে এ শুড বি জিরো। আর এ জিরো মানে এ জিরো, ত্বরণ যদি শূন্য হয় তাহলে আদিবেগ আর শেষ বেগ সমান। রশির সাহায্যে বস্তুকে, ওরে ভাই রে ভাই, এটা কেমন প্রশ্ন মনে আছে? কপি কল, একটা বস্তুরে টানতেছে রশি দিয়া, টানবে, টাইনা কোথায় উঠাইতেছে? উপরে। আবার কি জিজ্ঞেস করছে? টান কত? এই যে টান, এই টান তো হচ্ছে কোনো হৃদয়ের টান না, এটা হচ্ছে রক্তের টান। রশির টান কত? টি কত? তাইলে টি যে উপরের দিকে, এটা তো আমি জানি, তাহলে উপরের দিকে টি যে, এম জি তো নিচের দিকে কাজ করতেছে, তাই না? এম জি নিচের দিকে কাজ করতেছে, আর একটা বস্তুরে উপরের দিকে টানতেছে টি। তাহলে এখানে কে জিততেছে? টি জিততেছে। তাহলে খেলাটা হচ্ছে টি মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ। তাহলে সেই এ কত? সেই এ হচ্ছে এই 2 মিটার পার সেকেন্ড, আর এই এম হচ্ছে 3 কেজি। তাহলে এই এম ও 3 কেজি, একই তো জিনিস। তাহলে আমার টি এর কথা জিজ্ঞেস করছে, তাহলে এই যে মামুর বেটা টি, এই এম জি প্লাস এম এ খেলা হবে, এটা ওই পাশে যাবে। তাহলে এম কমন নিলে এটা জি প্লাস এ হবে। তাহলে এম এর মান হইল 3 কেজি, এম এর মান হইল 3 কেজি। 9.8 এর সাথে 2 যোগ করবো, যা আছে কপালে, দেখি কি হয়। 9.8 এর সাথে যোগ করলে হলে 11.8, এটার সাথে 3 গুণ করলে হবে 35.4। একদম খেলা ফাইনাল, 35.4 নিউটন। বুঝছো না? তো এখন ও তো নিচের দিকে যেতেছে, কিন্তু নিচের ত্বরণকে অতিক্রম করে টান দিতেছে, এত জোরে টান, এত জোরে টান। ফারিহা সুলতানা, হঠাৎ করে তুমি টেনশন করে গেছো শোনা? এটা সোজা জিনিস, এগুলা সোজা জিনিস, সোজা। টি মাইনাস এম জি ইকুয়ালস টু এম এ। কেন? কারণ ও নিচের দিকে নামতে পারতেছে না, কিন্তু ওজন তো নিচের দিকেই কাজ করতেছে, কিন্তু ওকে উপরের দিকে টানতেছে হচ্ছে টান বল, টান বল। স্যার একটা সিকিউর জন্য কতক্ষণ সময় পাবো? 18 মিনিট। ইমরান মাহিনাড়ি থেকে, তুমি সময় পাইবা অল সিকিউর জন্য 20 মিনিটস ম্যাক্স। ঠিক আছে, 20 মিনিটস ম্যাক্স পাবা। আচ্ছা, রেখা আক্তার খুশি, আচ্ছা শেফা করবো না দাঁড়া। শাহরিয়ার কবিরাড়ি থেকে, কেন তোমার কি কোনো মানে বিয়ের দাওয়াত আছে? স্যার আর কতক্ষণ? বল শুরু করছি, আমি তো এখনো যাই নাই, আসল পড়ায় যাই নাই। ভরবেগ সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে বলো? কে জানে, এখন চলে যেতে চায়। এত মনে করো যে, ব্যস্ত সবাই, উফ। ভরবেগ সময়, এইদিকে সময় আর এইদিকে হচ্ছে ভরবেগ, তাহলে এই হচ্ছে টি, আর এম ভি মানে ইউভি ডিপেন্ড করে তার টি এর উপরে। তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি যাইতে হয়, তাহলে এখানে হ্যাঁ, এই যে ফ্লিপ করে দিব, হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি যায়, তাহলে এতটুক টাইমের জন্য এতটুক ভি মাইনাস ইউ হবে। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা কি আসলে? ভরবেগের পরিবর্তনটা কিসের সময়, কিসের বলের?
বলের নাকি? ভরবেগ সময় গ্রাফের ঢাল থেকে আমি বল পাবো। বল, কথা করছিস না কেন? তোরা সবাই চুপ নাকি? বল, তার মানে এটা হচ্ছে পি। পি, সো ডেল পি বাই ডেল টি, এটা হচ্ছে বল। ডেল পি বাই ডেল টি ইজ ইকুয়ালস টু এফ। বাবা রে বাবা, ওরে ভাই রে ভাই, এত কঠিন প্রশ্ন দেখলে চোখটা বন্ধ করে মনে হয় একটা দৌড় দিই। ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে, সিলেট বোর্ড 19-এ আসছে, এইটা ফৌজদার ক্যাটাগরিতে আসছে। কোনো কথা? 500 গ্রাম ভরের একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে 500 মানে আধা কেজি, 5 নিউটন। চিন্তা করছে তো প্রশ্ন কঠিন। উফ, ও ভাই, এফ ইকুয়ালস টু এফ বাই এম। তাইলে 5 রে আমি আধা দিয়া ভাগ করলে এখানে 10 হয়। 10। এত কঠিন প্রশ্ন আসলে পরীক্ষার হল থেকে বাইরে যাব আমি, একদিকে দৌড় মারবো। হ্যাঁ, 200 নিউটন বল নাকি 20 সেকেন্ড যাবত প্রয়োগ করছে? কর তো। 20 সেকেন্ড যাবত প্রয়োগ করলে তার ত্বরণ কত হয়েছে? ত্বরণ হয়েছে এত। তাইলে এই 200 নিউটন রে 10 দিয়ে ভাগ করলে জীবনে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। তাহলে 20 সেকেন্ড পরে বেগ হচ্ছে, আদিবেগ যদি 0 হয় তাহলে টি হবে। তাইলে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড দৌড়াইলে অ্যান্সার অবশ্যই 400 মিটার পার সেকেন্ড হবে। ও ভাই রে ভাই, এটা নাকি আবার যশোর বোর্ড 22-এ আসছে। ইরে বাবা রে বাবা, এত কঠিন প্রশ্ন উত্তর দিব কিভাবে? ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 20, চট্টগ্রাম বরিশাল 16, রাজশাহী 15, ফৌজদারহাট শ্বশুরি কলেজ, তাতেও বাবা রে বাবা, না, এত কঠিন অঙ্ক আমি পারবো না। আমি মাপ চাই বাবা। ও শিট, শিট, শিট। দেখছো তুমি, আমি মাঝে মাঝে এমন প্রশ্ন দেখলে ভয় পেয়ে যাই। তোমরা পাও কিনা আমি জানি না। হ্যাঁ, তবে এখানে একটা খেলা আছে। পরীক্ষার হল তো, পরীক্ষার হলে দেখবা আমার মতো মাঝে মাঝে আমি যখন সোজা জিনিস ভুল করে ফেলাই, জানা এরকম হয়। দেখবা 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে না। বাবারে বাবা, তোমরা তো ভালোই উত্তর দিতে পারো, তোমরা তো সব পারো। যে রাশিমালা কোনটা? জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। এরে বাপ রে বাপ, নিচের অভিকর্ষ বল ক্রিয়া করে। অভিকর্ষ, অভিকর্ষ থাকলে পৃথিবী থাকবেই। যেখানে অভিকর্ষ নামে শব্দটা আছে সেখানে পৃথিবী থাকবেই। আমি আমার ওজন অনুভব করি, আমি আমার ওজন অনুভব করি অভিকর্ষ বল দ্বারা, কিন্তু অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। আমি আমার ওজন অনুভব করি অভিকর্ষ বল দিয়ে, এবং অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। সেই প্রশ্ন, সেই 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 প্রশ্ন। ঠিক আছে। মেহরাব হোসেন, আমি এখানে 38-এর গ হবে কেন? কি করছি দেখি তো একটু হঠাৎ করে। 38-এর গ, নিউটন মিটার। ও হো, হ্যাঁ, দেখছো কি ভুল করে ফেলাইছি আমি। এইখানে যে একটা মিটারের উপরে -2 আছে, এটা তো আমি এই অ্যাঙ্গেল থেকে দেখিনি। পরীক্ষার হলে কিন্তু তুমি থাকবা কোশ্চেনের লম্ব ত্রুটি। এই যে আমার এখন যে ত্রুটিটা হয়েছে এটা হচ্ছে লম্ব ত্রুটি। এই পাশ থেকে তো এম এর উপরে মাইনাস আছে, আমি এখানে লিখছি মিটার স্কোয়ার, কিন্তু এই মামুর বেটা যে একটা মাইনাস দিয়া আমার একটা মার্ক কাইটা ফেলাইলো। এত শয়তান। দুষ্ট। চিনো আমারে? হ্যাঁ চিনো, নাম শুনছো কখনো? বোকা কোথাকার। বলো, 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার উচ্চতা হতে ছেড়ে দিলে এটি 4 সেকেন্ড পরে ভূমিতে পতিত হয়। এটারে বাতাসের বাধা বাইর করবো কেমনে? আহারে,
এখন দেখো 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড পরে ওকে যদি আমি নর্মালি ছাড়তে দিতাম, তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ জিটি স্কোয়ার। এখন আমারা বলো 5 কেজি ভরার একটা বস্তুকে 50 মিটার উচ্চতা হতে ছেড়ে দেয়, এখন 50 মিটার উচ্চতা হতে ছেড়ে দেয়, এটা কতক্ষণে এটা মাটিতে আসতো, কতক্ষণে? তো আমি যদি একটু সহজ চিন্তা করি, সহজ যে জিটি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 0, তো 2h ইকুয়ালস টু জিটি স্কোয়ার, তাহলে টি এর মান হচ্ছে √2h/g। তাহলে এখানে √100 ডিভাইডেড বাই 9.8, এটা দেখি কি অবস্থা। 100 ডিভাইডেড বাই 9.8 করলাম, রুট করলাম, 3.19 সেকেন্ড লাগতো, 3.19 সেকেন্ড লাগতো, কিন্তু 3.19 সেকেন্ড তো লাগে না, লাগছে বেশি। তার মানে বাতাসের বাধা ছিল। এখন এই বাতাসের বাধা আমরা কেমনে বাইর করব? হিসাব করে দেখি তো, ওর ওজন কত? 5 ইন্টু 9.8, তাহলে 9.8 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে 49 নিউটন। তাহলে 4 সেকেন্ড পর ভূমিতে পতিত হলে 4 সেকেন্ডের জন্য, 4 সেকেন্ডের জন্য, দাঁড়া 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 দাঁড়া, একটু ভেবে নেই, একটু। হঠাৎ করে এটা কেমনে করব? এটা তো 3.19 সেকেন্ডের মধ্যে চলে আসার কথা ছিল, কিন্তু না, এটা 4 সেকেন্ড পর মাটিতে আসছে। বাধাদানকারী বলের মান হচ্ছে ও যেই বাতাসের বাধা, এই বাতাসের বাধাকে অতিক্রম করে 0.81, 0.81 সেকেন্ড বাধা পাইছে। টেনশনে টেনশনে মাথাটা তো চক্কর দিতেছে, কেমনে করব, কেমনে করব? তাইলে v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, তাইলে 9.8 রে কত বেগে আসবে? 9.8 ইন্টু 4, 39.2 নিউটন, হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কয়ার। কি লিখতেছি? মিটার পার সেকেন্ড বেগে এটা মাটিতে পড়বে। হঠাৎ করে কি হলো, কিসের ঘনঘটা? এটা কেমনে করবো বলো তো? তাইলে এইবার তার মানে ও তো জি তলে পড়তেছে না। দাঁড়া, এটা করে ফেলতে পারবো। এটা কেন প্যাঁচ লাগতেছে, এটা একটু বাইর করতেছি। কেমনে করা লাগবে? মাঝে মাঝে আমিও আটকে যাই, কোথায় যা আসি। তাইলে এই মামুর বেটা তো জি তরণে পড়তেছে না, বেটা এ তরণে পড়তেছে, তাই না? তাহলে ও যে মাটিতে পড়ছে 4 সেকেন্ড পরে, দেখছো এত দুষ্ট, ইউটি তো নাই, তাহলে হাফ এটি স্কোয়ার। ও ঠিক আছে, তাহলে তুমি যখন পড়েছিলে বোকা, তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, এইভাবেই তো পড়েছো, বোকা কোথাকার। তাহলে 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। 100 রে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 100 রে 16 দিয়ে ভাগ করলে এই বোকা কোথাকার, তুমি তো 9.8 মিটার পার সেকেন্ড বেগে পড়ো নাই, তাহলে তুমি এই বেগে পড়ছো। তাহলে তোমার পড়ার কথা ছিল 9.8, তুমি পড়িছো 6.25, তো তাতে এটা হচ্ছে এম জি হবে না তো। তাহলে ও কতটুকু বাধা? G-8। ওফ, করে ফেলেছি, করে ফেলে। জি এর মান কত? 9.8 মাইনাস 6.25 ইন্টু 5, 9.8 মাইনাস 6.25, 3.5 ইন্টু 5। ওরে বাইরে ভাই, এবার ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এম এর মান 9.8 মাইনাস 6.25। তাহলে আমার সময় কেন বেশি লাগলো এটা একটু দেখি তো। আমি প্রথমে কি করেছি? বোকা কোথাকার, টি বের করেছি। কেন? আমাকে তো টি জিজ্ঞেস করেনি। 4 সেকেন্ড পরে
তো 4 সেকেন্ড পরে যদি তুমি মাটিতে আসো বাবাজি, তাহলে তুমি তো জি ত্বরণে আসো নাই, তুমি আর একটু কম ত্বরণে আসছো। ওই কমটুকুই তার ওজন বাধা। এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 17.75 নিউটন। এটাই অ্যান্সার হবে, যা আছে কপালে। ওকে, এইটা কি? এই ঠিক আছে না রে? এটাতে আমার সময় কেন বেশি লাগলো? কারণ আমি যেভাবে চিন্তা করতেছিলাম, সেই চিন্তার মধ্যে একটা প্যাঁচ লেগে গেছে। প্যাঁচ তো লাগতেই পারে, মানুষ না। হঠাৎ করে চিন্তা করলাম, কেন আমি তো টি কেন বাইর করতেছিলাম, টি দিয়ে কেমনে করা যাবে? তাহলে আগে 4 সেকেন্ডের জায়গায় যদি একটু কম সময় লাগে, তাহলে সেই টাইম দিয়ে ডাব্লিউ বাইর করতে হবে। দাঁড়া, এটা নিয়ে পরে চিন্তা করতেছি, লাইভে না, পরে ভাবতেছি এটা নিয়ে। এটা কি? ও আচ্ছা, এই সূত্র হচ্ছে জি ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওহো, এটা কোনো ম্যাথ হইল? এটা তো এমনি এটাই আসবে, এটাই আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। না না না, ওয়েট, কেমন দুষ্ট! পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে আমি কি করব রে? হ্যাঁ, তুমি যে আমাকে বলছো পৃথিবীর কেন্দ্রে, এটা দিয়ে তুমি তো আমাকে একটা একটা ঘরের মধ্যে রাখছো। পৃথিবীর কেন্দ্রে বৃহস্পতির মান 0। আমি হঠাৎ করে ডেলি খাবার আইছিলাম, এত দুষ্ট। এ বল, পৃথিবীর কেন্দ্রে বৃহস্পতির মান কত? পৃথিবীর কেন্দ্রে বৃহস্পতির মান হচ্ছে 0। তার মানে এই সূত্র অ্যাপ্লাই করার সময় আসে নাই। কিছু স্টুডেন্ট আছে আমার মতন, হয়তো আমি তো এখন একটু ইয়ের মধ্যে আছি, এটা হচ্ছে 0 হবে, কেন্দ্রে কেন্দ্রে 0 হবে। বোকা কোথাকার! তোমার ওজন ভূপৃষ্ঠে 539 নিউটন, চাঁদে আমার ভর কত? কেমন একটা প্রশ্ন! হ্যাঁ হ্যাঁ, কেমন একটা প্রশ্ন! তাইলে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, আমি আমার ভর বাইর করি আগে। তাইলে এম এর মান হচ্ছে ডাব্লিউ বাই জি। তাইলে আমার 539 নিউটন ভরের জি এর মান 9.8 দিলে কত আসে? 539 ডিভাইডেড বাই 9.8, 55 কেজি। তাইলে আমি যদি এখন টুস করে চাঁদে চলে যাই, তাইলে আমার ওজন হবে এম, চাঁদের জি। চাঁদের জি কত? 1.63। স্যার আপনি কোথায় পাইলেন? কারণ আমি জানি যে চাঁদের জি হচ্ছে 1/6 ইন্টু পৃথিবীর জি। 1/6 ইন্টু পৃথিবীর জি। ইয়েস। তাইলে 55-র সাথে এটা একটু গুণ করে দেখি তো। 1.63, 89.65। এই, এটা কি হইল? 89.65 না? ওমা, ও সরি সরি বেবি ডল, আমাকে তো ভর বের করতে বলছে, আমি কেন ওজন বের করতেছি? দূর ছাতা, টেনশনে টেনশনে। না, এটা কোন কলেজ যেন? রাজশাহী ক্যাডেট কলেজ। মামুর বেটারা খালি মস্করা করে। আমি তো মামুর বেটা জিইটি বের করে কোথায় আমি 89.63-তে চলে গেলাম। কিন্তু না, এটা তো আমার কাছে নিউটন চায় নাই, আমার কাছে ভর চাইছে, ভর। এইটা কি? ক্রিয়াবল এবং F2 হবে, এদের দুজনে 0 হবে, এরা দুজন মিলা এরা 0। বোকা, 0। কারণ ওরা দুজনের ক্রিয়াবল আর প্রতিক্রিয়াবল সমান এবং বিপরীতমুখী। তাহলে এটা যদি এই পাশে চলে আসে, F1 প্লাস F2 সমান 0। ইয়েস! এটা নাকি আবার ময়মনসিংহ 2025 আসছে। হাউ ফানি, ফানি! এই কিরে মঞ্জুরুল রাশিদ মুগ্ধ, মেজবা উদ্দিন মাসফি, তুই আমার কি মনে করিস? তুই আয়, মাঠে আয়, তোর সাথে 2 ঘন্টা ফুটবল খেলি। শোন, আমি যদি মাঠে ফুটবল খেলি, তাইলে
মনে কর যে মাঠ বলের বাইরে চলে যায়, এই কারণে আমি খেলি না। তাহলে আমি যদি ফুটবল খেলি ওরা ভয় পায় আমাকে, কারণ এর আগের বার খেলছিলাম কয়েকবার মাঠ বলের বাইরে চলে গেছে, এরপর ওরা মাঠই খুঁজে পায় না, খেলবে কোথায়। এই জন্য আমি একটু বোকা কোথাকার। এটা কি? হ্যাঁ, এটা কি? ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান। ওমা, জীবনেও একই বস্তু, এই আল্লাহ একবার আল্লাহ, ঠাডা মিশা কথা, এটা উভমুখী হয়। তারপরে একই বস্তুর উপর তো জীবনেও না, পরস্পর সমান, কিডা বলছে অসমান? এটা হচ্ছে একই সময় ধরে ক্রিয়া করে। ওই যে দেখো, ইমরান মাহিম আইডি থেকে ও বলেছে, ফার্স্ট স্যারের ক্লাস তো অনেক মজার। আসলে তুমি এটা বলার আগে আমি জানতামই না আমার ক্লাস যে মজার। না, 1/6 হবে না, 1/6 হবে না। এটা কি? রকেটের গতি কিসের উদাহরণ? ও ভাই রে ভাই, এত কঠিন প্রশ্ন আমি নিতেই পারতাছি না, খুব ভয় পাইছি। এই যে ভয়ের কারণ হচ্ছে তোমরা, তোমরা ভয়ের কারণ। নিউটনের তৃতীয় সূত্র। ইরি ভাই রে ভাই, 50 কেজি ভরের একটা একটা টেবিল রাখলাম। টেবিল টেবিল কেমনে হয়? এমনে হয়, একটা টেবিল এমনে রাখলাম, আচ্ছা আর একটা এমনে রাখলাম, টেবিলের উপরে একটা বই রাখছি, বই। তো টেবিলের উপরে যে বই রাখছি, বইয়ের ওজন mg, তাহলে mg-র এগেনস্টে mg হবে। ও মাই গড, একটু আগে তো তাই করলাম, mg। তাহলে কত? 5 × 9.8। তাহলে 5×10 = 50 হইতো, 50 না হয়ে 2 কম হবে, তাহলে 1 কম হবে, 49 হবে। ঠিক আছে। কোনটি অসংরক্ষণশীল? ইরে বাবা রে বাবা, অনেক ভয় পাইছি। ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল কেন? কারণ স্যার, ঘর্ষণের কারণে শব্দ হইতে পারে, তাপ হইতে পারে, এই জন্য শক্তি অপচয় হবে। 48-এর কি হয়েছে? ও 50 কেজি, সরি আমি তো 5 দিয়ে গুণ করছি, দুঃখিত, 5 দিয়ে গুণ করেছি। ও মাই গড, কি হচ্ছে এখানে আমার সাথে? হঠাৎ করে কি হচ্ছে? আমরা পিছলে পড়ে যাই না। কোন কি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোন বলের কারণে আমরা পিছলে পড়ে যাই না? কারণ আমরা স্থির থাকি। আমি যে এখন ক্লাস নিচ্ছি ফ্লোরের উপরে, কারণ আমি পড়ে যাচ্ছি না, কারণ আমার একটা স্থিতি ঘর্ষণ আছে। ঠিক আছে। নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে? গতি ঘর্ষণ, যার ভর বেশি। কার ভর বেশি? ট্রাকের ভর বেশি। যার ভর বেশি, যার ঠিক আছে, এটা আবার রাজশাহী বোর্ড আসছে। ঢালু তলের সাথে, এই ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পায়? ঢালু তলের সাথে, ও ভাই রে ভাই, এটা হবে গতি ঘর্ষণ সহগের মান। গতি ঘর্ষণ সহগের মান ট্যান থিটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে থিটা যত বেশি, মিউ এর মান তত বেশি। 60 ডিগ্রি, এটার অ্যান্সার 60 ডিগ্রি হবে। মিউ ট্যান থিটা। একটা দামি প্রশ্ন করেছে। এরে বাবা, একটা ঢালু তলের উপরে, এই তোর আমার একটু বলিস কিন্তু। ভাই রে ভাই, রাজশাহী 17, ময়মনসিংহ 20, ঢাকা 23, বরিশাল, ও রোলিং রোলিং রোলিং। তাহলে এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। নিচের কোন ঘর্ষণ বলটির মান? আমারে বলতো এটা নিচের কোন ঘর্ষণ? রোলিং, রোলিং ফ্রিকশন। এটা তো এমনি যাবেই, প্রবাহী না, পিছলানো না, স্থিতি না। হ্যাঁ, এটা আবর্ত ঘর্ষণ হবে সবচেয়ে কম, কারণ ঘর্ষণ বলের মান কম। কি? নিচের কোনটি গতি ঘর্ষণ বলের ক্ষেত্রে সঠিক?
সঠিক, ডাব্লিউ এমজি। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু আর, আর এফ ইজ প্রপোর্শনাল টু আর মানে ডাব্লিউ, তার মানে ডাব্লিউ এফ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ বাই মিউ। ইয়েস, রাইট অ্যান্সার এটা। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, দিজ আর কিউট। ও ভাই রে ভাই, আনুভূমিক কাঠের তক্তার উপরে, আনুভূমিক কাঠের তক্তার উপরে একটা ব্লক, এটা একটা ব্লক, এটাকে গতিশীল করতে, গতিশীল করতে 10 নিউটন বল লাগবে। তার মানে এই 10 নিউটন বল দিলে ও চলবে। এখন আমি যদি এটাকে একটু কাত করে ফেলি, ও মাই গড, তাইলে কাত করে ফেললে বিষয়টা কেমন দাঁড়াবে? বিষয়টা কেমন দাঁড়াবে? এই বলটাকে বা এই বস্তুটারে আমি এখন এদিকে কাত করব, করলাম। কাত করলে তাহলে 10 নিউটন দিলেই তো ও চলবে, তাই না? 10 নিউটন, তাহলে 10 নিউটন ফোর্সের যে কারেকশনসটা, এই 10 নিউটনটা হচ্ছে তার ফ্রিকশন। তাইলে আনুভূমিক কাঠের উপরে এম এর মান কত? 2.5 কেজি, 2.5 কেজি। ঠিক আছে, তাহলে এই 10 নিউটন হচ্ছে ফ্রিকশন। তাহলে ফ্রিকশন করলে কোয়েশ্চেন কি বলছে? কত কোণে কাত করলে? তাইলে পরে মামুর বেটা মিউ ইকুয়ালস টু ট্যান থিটা। তো মিউ হচ্ছে এফ এম জি ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এফ এম জি যদি ট্যান থিটা হয়, এফ এর মান 10 নিউটন ইন্টু 2.5 ইন্টু জি এর মান 9.8, দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়ালস টু মিউ, তাই না? তাহলে মিউ ইকুয়ালস টু এফ এম জি, এফ এম জি না? হ্যাঁ, নাকি? মিউ ইজ প্রপোর্শনাল টু আর, ইজ প্রপোর্শনাল টু মিউ, এফ ইজ প্রপোর্শনাল টু আর, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এম জি, তাহলে এফ ইকুয়ালস টু মিউ এম জি। তাহলে মিউ হচ্ছে এফ বাই এম জি, দুঃখিত। তাহলে মিউ যদি এফ বাই এম জি হয়, তাইলে এফ ডিভাইডেড বাই এম জি ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এফ এর মান কত? 10 নিউটন। বস্তুর ভর কত? 2.5 কেজি। জি এর মান 9.8, দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। ইয়েস, এটা হইতেই হবে। তাহলে এবার 10কে ওয়াও ডিভাইডেড বাই 2.5 ইন্টু 9.8 কত? 0.408। তাইলে ট্যান থিটা হচ্ছে 0.408। এইটার ট্যান ইনভার্স, তাহলে শিফট ট্যান অ্যান্সার। থ্যাংক ইউ বাবা। আমি এখানে বাবা ফ্রিকশন নিয়ে টেনশন হয়ে যাচ্ছে, বুঝছো? সবাইকে একটু হাই দিয়ে দাও, আসো। থ্যাংক ইউ, সবাইকে একটা হাই দিয়ে দাও। তো আমরা যেন কি কি কবিতাটা শিখেছি? আতা গাছে, টাটা পাখি, ডালিম গাছে, মৌ, এত ডাকি, তবু কথা, কও না কেন। বউ। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে, তুমি তাহলে একটু আসো, আমি একটু পরে তোমার সাথে খেলবো। হ্যাঁ, আরেকজন আসছে। কি ঘটনাটা কি? তুমি কোথায় ছিলা? হ্যাঁ, ওদেরকে একটা হাই দাও। হাই দিতে পারে না। বাবাটা টাটা দাও তো, টাটা 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 দাও। ইয়ে, এই এই দাঁড়াও, আমি তো ফ্রিকশনটা করে আসি, ঠিক আছে? ফ্রিকশনটা নাও তাহলে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কই ছিলাম যেন? কিসের মধ্যে কি হয়ে গেল এটা? হ্যাঁ, ট্যান থিটার সমান 408, তাই না? তাইলে থিটা হচ্ছে ট্যান ইনভার্স 0.408। আজকে অঙ্ক করতে হতে
থাক, মাইরে ফেলবো যা আছে কপালে। ওইটা কি 22.2? ও চলেই তো আসছে। তাহলে এটা হচ্ছে 22.2 ডিগ্রি। এই তো, একটা অঙ্ক করতে গিয়া যদি এত সব করা লাগে, কোথায় যাব? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, খেলনাগুলো গুছাতে থাকা, আমি আসতেছি। বাবা, আমি যে তোমাকে গাড়ি কিনে দিছিলাম, ওই গাড়ির টায়ার যে পুরান হয়ে গেছে, তারপর কি হয়েছে? ওই যে গাড়ি যে কিনে দিছিলাম, ওই যে একটা যে গাড়ি কিনলাম, এখন গাড়ির টায়ার থাকে না, টায়ার যদি পুরনো হয়ে যায়, তাহলে এখানে কোনটি উত্তর হবে? শোনো, উত্তরটা হচ্ছে বাবা, ঘর্ষণ বলের মানটা কমে যাবে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। এটা আবার কি? কিভাবে ঘর্ষণকে বাড়ানো যায়? ঘর্ষণটা বাড়াবা, বাড়াও, তল রে খালি অমসৃণ করে ফেলো, যা আছে কপালে। এই যে দুইটারে, ঠিক আছে, একটারে বানাবো ফিজিক্সের মাস্টার, আরেকটারে বানাবো বায়োলজির মাস্টার। ইনশাল্লাহ আরেকটা আসবে, ওইটারে বানাবো কেমিস্ট্রির মাস্টার। এই আমার জীবনের টার্গেট। ওকে, 58 করে ফেলাইছি। আর ভাল লাগে না, এগুলা তোমরা করো, এগুলা আর ভাল লাগে না। এই সোজা সোজা অঙ্ক আমি কি করে দিব? এগুলা করবা তোমরা, এটি করবা। 61, 62, 63, 64, ধুর, এগুলা সোজা জিনিস। ওরে বাবা, এম এ বি ডি কোথায় রে বাবা? এম, এটা হচ্ছে জি, এটা হচ্ছে G1, বি হচ্ছে G2, সি আর ডি হচ্ছে G3, তাই না? তাহলে জি এর চাইতে G1 ছোট, এটা ঠিক আছে। তারপরে G1 আর G2 সমান, ডাইরেক্ট মিশা কথা। তাহলে G3 জি এর চাইতে ছোট অবশ্যই, কেন? কারণ এটা হচ্ছে বিষুব অঞ্চলে, এটা মেরু অঞ্চলে, আর এটা মেরু। কথাটি ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 আর 3 হবে। 65, 66, 67, 68। ও হইলো আমার ক্যামেরার স্ট্যান্ড ধরে দিবে একটা নাড়া। এগুলো কিন্তু ওরা পারবা না। বন্দুকের পশ্চাৎবেগ এম ভি ইকুয়ালস টু মাইনাস এম ভি। এটা দিয়ে যদি না পারছো, তাইলে খবর আছে, 6 কেজি হইল এইটা, 100 গ্রাম হইল এইটা, 300 মিটার পার সেকেন্ড হইল এইটা। এরপরে না পারলে খবর আছে। তাইলে আমি গেলাম, খেলতে গেলাম, গেলে তোমরা করবা। এটার সূত্রটা হচ্ছে M1U1 M2U2 ইকুয়ালস টু M1 প্লাস M2V। তাহলে এখানে U1 এর মান হবে 12 আর U2 এর মান -4 হবে। খুব খেয়াল, খুব খেয়াল। 71, 72, 73 এইসব করতে ভালো লাগে না, এটি করবা। 75, এটাই মনে হয় শেষ। এর একটা প্রশ্ন করছে, 3 মিটার ব্যবধান আছে, এদের 1 কেজি 500 গ্রাম, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? তাহলে F ইকুয়ালস টু জি M1 M2 ডি স্কোয়ার। শেষ। 6.673 ইন্টু 10⁻11। 1 কেজি আর 500 গ্রাম মানে আধা কেজি, 3 স্কোয়ার। এটা করলে যা হবে, এটাই হচ্ছে অ্যান্সার। এইটাও নাকি ঢাকা বোর্ড 25 আসছিল। হায় আল্লাহ, ও মাই গড, ডান। 75 MCQর মধ্যে তোমাদেরকে মনে হয় 10টা করতে দিছি, তাহলে আমি কয়টা করলাম? 65টা। এর বাইরে যদি কোনো MCQ আসছে কোনো বোর্ডে, বোর্ড ভেঙে ফেলাবো, আন্দোলন হবে, আন্দোলন। এই যে আমি অঙ্ক করাইলাম, এই যে আমি বোর্ড করাইলাম, এর বাইরে যদি একটা MCQ আসছে, বলে দিলাম ঘরে ঘরে আন্দোলন গড়ে তোলা হবে।
বলো কেমন লাগছে আজকের ক্লাস? কেমন লাগছে বলো? 10টা তো তোমরা করতে পারবা, তাই না? কারণ আমার যে উত্তরসূরি আছে ওদের সাথে এখন আমার 1 2 3 পড়াইতে হবে, ঠিক আছে? তারপর আরেকটার সাথে খেলা করতে হবে, ওটার একটু কবিতা পড়াইতেছি এখন, যেন একটু সুন্দর সুন্দর কবিতা বলতে পারে। আব্দুল্লাহ আল রিয়াদ, তোর আবার কি হইলো? স্যার 53 নম্বর এমসিকিউ এর উত্তর আমাদের কি? 53 নম্বর এমসিকিউ। আব্দুল্লাহ আল রিয়াদ, এটা কি বললি শোনা? 53 নম্বর এমসিকিউ, এই যে এটা, এটা কি বললি? এটা আবর্ত ঘর্ষণ হবে, কারণ এটা ঢালু তলের উপর দিয়ে ক্রিকেট বল, এটা রোলিং ফ্রিকশন মাই ডিয়ার, এটা রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন। আরেকটা কথা বলি, আমি যে এই যে তোদেরকে tan থিটা পড়াইলাম আজকে, এই যে এটা, এই tan থিটার কনসেপ্টটা প্রাথমিকভাবে কঠিন লাগতে পারে, কিন্তু জিনিসগুলো অনেক সোজা। ইন্টারে উঠলে তোরা এই ভেক্টর বিভাজন পড়বি, এই ভেক্টর বিভাজনটা 2D তলে পড়বি, 2D তলে। সুতরাং এখনই পড়ে রাখলে কোনো সমস্যা নাই, আশা করি এই জিনিস তোদের কাছে ক্লিয়ার হবে। বল, আর কার মনে কি কথা আছে? কি কিরে প্রাচুর্য, কথা করছিস না কেনে? স্যার বলের সিকিউ বাদ আছে, গতির সিকিউ বাদ আছে, এগুলা কখন দিবেন? যে গতির সিকিউ দিব আমি, দাঁড়া। থ্যাংক ইউ। এই সায়ান, এই আমি খেলায় নিব না তোকে, আমি খেললে মাঠ বলের বাইরে চলে যায়, এই জন্য নিব না। অয়ন্তী, সংঘর্ষের পর কোন বস্তুর ভর বেশি হবে? ওই যে ভি বের করে এম বের করবি, এটা আমি ইয়েতে সিকিউতে করা দিব না, সোজা। থ্যাংক ইউ ফারিহা, থ্যাংক ইউ সোনা। ঠিক আছে, দেখা হবে তোদের সাথে। আর বল, আব্দুল্লাহ রিয়াদ, তোর 52 না? আরে বাবা রে বাবা রে, আব্দুল্লাহ রিয়াদের কত 52? কেন রে সোনা, হঠাৎ করে কি হইলো? এই যে এটা, এটা 60 ডিগ্রি হবে, বিকজ থিটা বাড়লে মিউ বাড়বে। বুসরা, থ্যাংক ইউ। দিব দিব সাহারা, দিব দিব, টেনশন করিস না। আল্লাহ হাফেজ, বাই। থ্যাংক ইউ মঞ্জুর রশিদ মুগ্ধ, ভালোবাসা নিস।